আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। আমরা বলছিলাম যে আজকে আপনাদের ড্যাশবোর্ডের সম্পূর্ণ বিষয়গুলা সম্পর্কে ধারণা দেওয়া হবে এবং কোনটা কি কাজ দেখানো হবে। সবাই আশা করি বুঝে নাই। বুঝে নাই। আচ্ছা কি বলছো? হ্যাঁ, ওইটাই তো লগান করছি। লোকাল হোস্ট স্ল্যাশ হ্যাঁ, ওই ফাইলে লোকাল হোস্ট কোথায় গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ কি ড্যাশ ড্যাশবোর্ড মনে আছে, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড। আচ্ছা স্যার ড্যাশবোর্ড স্পেলিং মিস্টেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ডি এ হবে, রাইট। মানে ওখান থেকে কোন জায়গায় পিএইচপি মাই অ্যাডমিন আছে দেখি একটু, আমিও তো জীবনে যাই না দেখি। ওখানে তো ডাটাবেজে চলে আসলো। হ্যাঁ, আমরা আমরা যদি ওইটা দেই, আমরা কি দেব? লোকাল হোস্ট স্ল্যাশ, হ্যাঁ, ফাইলের যে নাম ছিল আমাদের প্রজেক্টের, ওইটা দিব রান ডাব্লিউপি। ওইখানে দেওয়ার পর ওয়েবসাইট আসবে। যদি লগ আউট করা থাকে, তখন কিভাবে আসবে? আমরা শুধু রান ডাব্লিউপি, শুধু ওয়েবসাইটটা আসবে। বুঝতে পারছেন? কোনো ড্যাশবোর্ডের কোনো কিছু পাচ্ছি না আমরা। আমরা যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করতে হলে আমরা কি দেবো? ওয়ার্ডপ্রেসের নামের পরে আমরা ডাব্লিউপি অ্যাডমিন, যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আবার ওইটা ওই অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জও করা যায়, ডাব্লিউপি অ্যাডমিন। বুঝতে পারছেন? এটা অ্যাডমিন দিব আমরা, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। আচ্ছা, আমরা প্রথমে দেখি ড্যাশবোর্ডে কি কি আছে, কোন জিনিসগুলো আছে। আমরা ওখানে যেগুলা পাবো সবগুলাই কিন্তু এর ভিতরেই পাবো। বুঝতে পারছেন? সাপোজ এখানে কি পাচ্ছি আমরা? গেট স্টার্টেড, কাস্টমাইজ ইওর সাইট। আমরা কাস্টমাইজটা কোথাও পাবো? যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, ওইখানেও পাচ্ছি আমরা কাস্টমাইজটা। আচ্ছা, তারপরে নেক্সট স্টেপে দেখতে পাচ্ছি আমরা রাইট ইওর ফার্স্ট ব্লগ পোস্ট। আমরা ওগুলা পোস্টিং টু অ্যাড নিউ ওইটা করতে পারবো। তারপর ম্যানেজ উইজেট, আমরা উইজেটও পাবো সবগুলো ওইখানে। মানে একটা একটা প্রিভিউ দেওয়া আছে, যাতে প্রথম পেজ থেকে যাতে যে কেউ যে কোনো জিনিস এডিট করতে পারে, এর জন্য ওইগুলা রেখে দিচ্ছি। আমরা চাইলে ওইগুলো স্টপও করে দিতে পারি। আমরা চাই ওইগুলো এখানে রাখবো না। তখন আমরা উপরে দেখতে পাচ্ছি যে স্ক্রিন অপশন নামে একটা কি আছে, এটা মেনু দেখতে পাচ্ছি। যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারবো সম্পূর্ণ তার বক্স, কোন বক্সগুলা থাকবে ওখানে ড্যাশবোর্ডে, কোনগুলা রাখবো কোনগুলা রাখবো না। চাইলে আমরা ওইখানে ক্রস করে দিতে পারি। দেখেন সাইট হেলথ নামে একটা আছে, ওটা যদি আমরা আনচেক করে দিই চলে গেছে ওইটা। তারপর এটা গ্লান্স একটা, তারপর আর কি আছে, অ্যাক্টিভিটিস, কুইক ড্রাফট, ওয়ার্ডপ্রেস ইভেন্ট নিউজ, ওয়েলকাম। আচ্ছা, ওয়েলকাম হচ্ছে ওইটা, আমরা ওয়েলকামটাও তুলে দিতে পারি। এখন দেখেন কোনো কিছুই নেই। বুঝতে পারছেন? কিন্তু দেখতে যাতে সুন্দর লাগে, এজন্য আমরা ওয়েলকামটা রেখে দিতে পারি। যদি ওগুলো আপনার একান্ত প্রয়োজন হয় সবগুলা থাকা সাইট হেলথের, তাহলে রেখে দিবেন। অ্যাক্টিভিটি যদি প্রয়োজন হয় বা কোরিওগ্রাফ, ওয়ার্ডপ্রেস ইভেন্ট সম্পর্কে জানার প্রয়োজন, তখন ওইভাবে রাখতে পারেন। তো ফুললি ডিপেন্ড করে আপনার উপর, আপনি কি রাখবেন কি রাখবেন না। বুঝতে পারছেন? আমরা ওগুলা কন্ট্রোল করতে পারি কোন জায়গা থেকে রাখা না রাখা। তো স্ক্রিন অপশন থেকে একটু পরে গেলে আমরা সবগুলা পেয়ে যাবো ড্যাশবোর্ডে। তার হেল্পটা তো হচ্ছে তাদের নির্দিষ্ট তাদের মানে ওয়েবসাইটে সম্পূর্ণ কোন যদি হেল্প একান্ত প্রয়োজন হয় আপনার সম্পর্কে দাঁড়ান, ডকুমেন্টেশন আছে, ড্যাশবোর্ড সাপোর্ট, এটা ওয়ার্ডপ্রেসের। বুঝতে পারছেন?
আচ্ছা, তারপরে আসি আমরা মেনু বার এগুলো আমরা লেফটে যেগুলা দেখতেছি ওগুলো একটু যেহেতু কাস্টমাইজেশন শিখতেছি আমরা কাস্টমাইজেশন শিখতে হলে ওগুলোকে মেনু বার বলতে পারি আমরা, অথবা ড্যাশবোর্ডের মেনু বলতে পারি। কিন্তু আমরা যখন ডেভেলপমেন্টে যাব তখন কিন্তু ওইটার নাম চেঞ্জ হয়ে যাবে। ডেভেলপমেন্টে গেলে ওইগুলো কি বলবো আমরা, ট্যাক্সোনমি, ওইগুলা ট্যাক্সোনমি বলবো, বুঝতে পারছেন? একটা হচ্ছে এক একটা ক্যাটাগরি। সাপোজ পোস্ট হচ্ছে একটা ক্যাটাগরি, মিডিয়া হচ্ছে এক একটা ক্যাটাগরি, পেজ হচ্ছে একটা ক্যাটাগরি, বুঝতে পারছেন? কমেন্ট হচ্ছে এক একটা ক্যাটাগরি, অ্যাপিয়ারেন্স হচ্ছে একটা ক্যাটাগরি। সবগুলো হচ্ছে ডেভেলপমেন্টে গেলে কিন্তু ওগুলার অন্যভাবে হয়ে যাবে। যেমন ওইটা ক্যাটাগরি, পোস্ট ক্যাটাগরি, তাই না? পোস্টের ভিতরে যেমন ট্যাগ আছে, ট্যাগসে গেলে আমরা ট্যাগে যা দিব ওগুলো হবে কি ট্যাক্সোনমি। আর ওখানে যে ভ্যালুগুলা দিও টার্ম, ওইটা ডেভেলপমেন্ট, ওইগুলোতে না যাই আমরা, ওইটা যখন ডেভেলপমেন্ট শিখবো তখন বুঝবো। আমরা প্রথমে ড্যাশবোর্ডের পরে কি পাচ্ছি, হোমটা পাচ্ছি, তাই না? হোমে আমরা হোমে তো প্রথম হচ্ছে আছি ড্যাশবোর্ডের হোমে। তারপর আপডেটস দেখতে পাচ্ছি, এখানে যদি কোনো থিম অথবা যে কোনো কিছু যদি আপডেট অ্যাভেলেবেল আসে, সাপোজ আপনি একটা থিম ইনস্টল আছে অলরেডি, কিন্তু ওইটা কি হতে পারে, আপডেট করার প্রয়োজন হতে পারে, তাই না? অনেক সময় যদি নতুন কোনো ভার্সন আসে তখন আপনার ড্যাশবোর্ডে অটোমেটিক নোটিফিকেশন আসবে যে ওইটা আপডেট আসছে, আপডেট করার জন্য। দেখেন এখানে একটা প্লাগইন দেখতে পাচ্ছি আমরা, ওই প্লাগইনটার আপডেট ভার্সন আছে, নতুন একটা ভার্সন আসছে জন্য বলতেছে যে নতুন ভার্সন আছে। আমরা এখানে ক্লিক করে জাস্ট আপডেট প্লাগইনে ক্লিক করে দিব, দেন প্লাগইনটা আপডেট হয়ে যাবে। তারপর উপরে দেখতে পাচ্ছি আমাদের যে কোর ওয়ার্ডপ্রেস যেটা আছে, ওয়ার্ডপ্রেসটাও কি চাচ্ছে, আবার ইনস্টল করার জন্য চাচ্ছে। একটু দেখি। হ্যাঁ, আমরা যদি ইনস্টল নাও ক্লিক করি এটা ইনস্টল হবে। একটু টাইম নেবে যেহেতু পুরো ওয়ার্ডপ্রেসটা আমি একটু ইনস্টল করে নিচ্ছি, কারণ আমরা চাই না কোনো নোটিফিকেশন থাকবে ওখানে, তারা সম্পূর্ণ ঠিকঠাক করে যাব নিচে। তো ওখানে কিছু প্রবলেম জেনারেট হতে পারে, ওগুলোও দেখিয়ে দিব আপনাদের। আপডেট করলাম, একটু আপডেট হোক, একটু চেক করে দিন। আমরা দেখতে পাচ্ছি যে তার ওয়ার্ডপ্রেসের যে রিপোজিটরি যেটা আছে ওইটা থেকে কিন্তু ডাউনলোড হচ্ছে 5.4.2। একটু টাইম নিচ্ছে, একটু ওয়েট করে আমরা হয়ে যাবে।
যখনই কোনো প্লাগইন অথবা তুমি আপডেট ভার্সন আসবে, আপডেট করে নেওয়াটাই বেটার, তখন সাইটের স্পিডটা ঠিকঠাক থাকে, কোনো বাগ এরর কোনো কিছু থাকে না। কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু খুবই খুবই কেয়ারফুল থাকবেন। কখনো থাকে না জানি আপনি কখনো আপডেট করতে যাবেন না, কারণ অনেক সময় আছে আপডেট করার ফলে প্রথমে ব্যাকআপ নিতে হয়, দেন আপডেট করতে হয়। বুঝতে পারছি, আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাক আপডেট হয়ে গেছে অলরেডি, কোনো এরর বা কোনো কিছু থাকে নাই। রিটার্ন ড্যাশবোর্ড, আবার চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি আবার আপডেট কি আসছে, দেখে আমরা একটু হয়তো কোনো থিম অথবা কোনো কিছু থাকতে পারে, প্লাগইন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি দুইটা থিম আপডেট চাচ্ছে, আমরা ওইটা আপ করে নিলাম। এখানে আমাদের ওখানে যেটা ছিল যে আপডেট নোটিফিকেশন যেগুলো ছিল চলে গেছে। এবার থিমে যাব না, আমরা ড্যাশবোর্ডে যাব, থিমে পরে যাব আমরা। তাহলে আপডেটের অপশনটা বুঝছেন সবাই আশা করি। এখন নতুন কোনো প্লাগইন অথবা থিম যদি আপডেট আসে, অথবা ওয়ার্ডপ্রেসও যদি কোনো আপডেট ভার্সন আছে আসে, তখন ওইটাও কিন্তু ওইটা নোটিফিকেশনে চলে আসে। যেটা বললাম, যদি আপনার নিজস্ব ওয়েবসাইট হয় তখন আপনি আপডেট দিতে পারেন, প্রবলেম না, যে কোনো সময় আপডেট দিতে, কিন্তু আপডেট দেওয়ার আগে একটা একটা ব্যাকআপ ফাইল নিয়ে নেবেন। ব্যাকআপ কিভাবে নিতে হয় দেখিয়ে দেবো আপনাদের। আর ক্লায়েন্টের ওয়েবসাইটের ক্ষেত্রে কখনো আপডেট দিতে যাবেন না। যদি আপনি নিজ থেকে ওয়েবসাইটটা করেন, ক্রিয়েট করে দেন ক্লায়েন্টকে, তখন যদি বুঝেন যে আপডেট দিলে প্রবলেম হবে না, আপনার কোনো ডাটা লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, তখন আপনি আপডেট দিতে পারেন। আদারওয়াইজ আপডেট দিতে যাবেন না কখনো উইথাউট ব্যাকআপ। অথবা ক্লায়েন্টের ওয়েবসাইট ব্যাকআপ নিয়েও আপনি আপডেট দিতে যাবেন না। এখন তো যদি ক্লায়েন্ট বলে যে আমার আপডেট করা দরকার প্লাগইনগুলো বা থিমগুলো, তখন আপনি আপডেট করতে পারেন। তখন যদি ডাটাটা তার লসও হয়, তখন সে কিছু বলতে পারবে না। সে বলছে আপডেট দেওয়ার জন্য, আপনি দিচ্ছেন আপডেট, আপনি দেওয়ার পর এরকম হচ্ছে। কিন্তু অবশ্যই আগে ব্যাকআপ দিবেন। ক্লায়েন্টের ব্যাকআপ নেওয়ার কথা বলুক আর না বলুক, আপনি অবশ্যই আগে ব্যাকআপ নিয়ে নেবেন সাইটের, দেন আপডেট দিবেন। আচ্ছা, তাইলে আমরা ড্যাশবোর্ড থেকে দুইটা মেনু দেখলাম, একটা হচ্ছে হোম আর আপডেটস। আপডেটস তো সম্পূর্ণ আপডেটস গুলো আছে। তারপর দেখতে পাচ্ছি আমরা পোস্ট, পোস্ট আসছে, তাই না? আমরা যখন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখবো তখন আমরা ওখানে আরো মেনু অ্যাড করতে পারবো। আমরা পোস্টের মতো মেনু অ্যাড করতে পারবো, মিডিয়া যে কোনো মেনু অ্যাড করতে পারবো আমরা। তাহলে আমরা পোস্টটা দেখি, বাই ডিফল্ট যেগুলো আছে ওগুলো একটু দেখি। আমরা পোস্টে যাই, পোস্টে প্রথমে অল পোস্টে যাই। অল পোস্টে যাওয়ার পর কি দেখতে পাবো? আপনার ওয়েবসাইটে যে পোস্ট গুলা করা হয়েছে, ব্লগ সেকশনে যে পোস্ট গুলা করা হয়েছে সবগুলাই ওখানে থাকবে। বুঝতে পারছেন? আমরা ওখানে একটা পোস্ট দেখতে পাচ্ছি। আমরা একটু ভিজিট সাইট আমরা যদি সাইটের প্রিভিউ দেখতে হয়, তখন আমরা কি দিব? লার্ন ডাব্লিউ উপরে আপনার যে নাম দিবেন, সাইট ক্রিয়েট করার সময় যে নাম দিবেন, তখন ওই নামটা ওখানে দেখাবে। তখন ওখানে ক্লিক করার পর ভিজিট সাইট নামে একটা অপশন আসবে, আমরা ওইটাতে ক্লিক করলাম। তখন আমরা সাইটে দেখবো, সাইটের প্রিভিউটা দেখবো, সাইটটা কেমন। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা ওখানে একটা পোস্ট আছে, হ্যালো ওয়ার্ল্ড, তাই না? এটা ক্যাটাগরি আনক্যাটাগরাইজ, কোনো ক্যাটাগরি আন্ডারে না। তারপর কে পোস্ট করছে ওইটাও দেখাচ্ছে এখানে, কখন পোস্ট করা হয়েছে ওইটাও দেখাচ্ছে, একটা কমেন্ট আছে ওইটাও দেখাচ্ছে। আবার একটা কি আছে, একটা কন্টেন্ট বা পোস্টের যে একটা প্যারাগ্রাফ বা আর্টিকেল, ওইটাও দেখাচ্ছে ওইখানে, তাই না? তাহলে এখানে এডিট করা যাবে, যেহেতু লগ ইন মোডে আছে, এডিট করা যাবে। এর পোস্টগুলা কোথা থেকে কন্ট্রোল করা হয়েছে? পোস্ট মেনু থেকে। বুঝতে পারছেন, যে কোনো ওয়েবসাইটে কি থাকে, একটা ব্লগ সেকশন থাকে। অ্যাকচুয়ালি ব্লগ সেকশন রাখে সবাই ভিজিটরের জন্য। অনেক সময় অনেক এজেন্সি সাইট আছে, ওখানে তাদের সার্ভিসগুলো থাকে। ব্লগ সেকশন রাখলে যেটা হয়, যে দ্রুত র্যাঙ্ক করে, গুগলে র্যাঙ্ক করে, আবার ভিজিটরও বেশি থাকে, তাদের সার্ভিস সম্পর্কে অনেক ধারণা হবে। এর জন্য ব্লগ সেকশনটা রাখে। ব্লগ সেকশনটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটের ক্ষেত্রে একটা সাবজেক্ট। হ্যাঁ, তাহলে ব্লগ ব্লগের পোস্টগুলা ওখান থেকে কমপ্লিট করা হয়, কন্ট্রোল করা হয়। যেমন অল পোস্টে গেলে সম্পূর্ণ পোস্টগুলা পাবে। যদি অ্যাড নিউয়ে যায়, আমরা ওইখান থেকে অ্যাড নিউয়ে যেতে পারি। অথবা আমরা আরেকটা দেখছিলাম কি,
অল পোস্ট থেকে আমরা চাইলে কিন্তু ওখান থেকেও অ্যাড নিউ পোস্টে যেতে পারি। নতুন কোনো পোস্ট যদি আমরা কি করতে হয়, আপলোড করতে হয় বা পোস্ট দিতে হয়, তখন আমরা ওইখান থেকেও দিতে পারি। তাহলে এখানে একটা পোস্ট দেখলাম, পোস্ট টাইটেল, আবার পোস্ট টাইটেল, ওখানে একটা ছোট্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিই। ওয়েবসাইটে কিভাবে পোস্ট করবেন দেখেন, আমরা কোথায় থেকে আসছি ওইটা, আমরা আসছি, দেখাচ্ছি আপনাদের। আপনি অল পোস্টে যাওয়ার পর অ্যাড নিউ, ওখান থেকে ওখানে ক্লিক করলে যেটা আসবে, অ্যাড নিউ এ ক্লিক করলে সেম জায়গায় চলে আসবে, বুঝতে পারছেন? দুইটাই দেখাচ্ছে। আমরা অ্যাড নিউ এখান থেকে ক্লিক করলাম, নতুন কোনো পোস্ট করতে হলে আমরা কিভাবে পোস্ট করব, আমরা প্রথমে টাইটেল দেখতে পাচ্ছি তাই না, কিন্তু ওইটা এডিটরটা একটা গুটেনবার্গ এডিটর। আমরা চাইলে ওই এডিটরটা চেঞ্জ করে দিতে পারি। আমরা প্রথমে ক্লাসিক এডিটরটা দেখি, আমরা গুটেনবার্গের পরে যাই, আমরা এডিটরটা একটু চেঞ্জ করব। প্লাগইন সম্পর্কে আপনার পরে ধারণা দিব, আমি প্লাগইনটা অ্যাড করে নিচ্ছি, ডিসেবল করে দিচ্ছি গুটেনবার্গটা। তারপরে বুঝতে সহজ হয় এজন্য আমরা ক্লাসিক এডিটরটা দিয়ে দিলাম। এখন আমরা পোস্টে যাই, অ্যাড নিউ পোস্ট, অ্যাড নিউ পোস্টে যাওয়ার দেখতে পাচ্ছি আমরা ওইটা চেঞ্জ হয়ে গেছে তাই না। আমরা যদি এখন কি করি, ওখানে একটা টাইটেল দিই আমরা, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট। আর কন্টেন্ট থেকে ছোট্ট একটা টাইটেল আমরা কোথায় নিয়ে আসবো, ওখানে দিয়ে দিলাম। ওইটা হচ্ছে পোস্টের টাইটেল, আর ওইটা হচ্ছে কি পোস্টের কন্টেন্ট। আমরা যদি রাইট অপশনে দেখি, ওখানে কি দেখতে পারবো, পোস্টের স্ট্যাটাস গুলা। স্ট্যাটাস কি দেখেন, আমরা যদি এডিটে ক্লিক করি, ওটা কি ড্রাফট অবস্থা থাকবে না রিভিউর জন্য থাকবে, বুঝতে পারছেন? আমরা কি দিব, স্ট্যাটাস আমরা চেঞ্জ করার প্রয়োজন নাই, ওইটা প্রথমে আমরা পোস্ট করার পরে কিন্তু ওইটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? বুঝি নাই। পেন্ডিং রিভিউটা হচ্ছে অনেক সময় কি থাকে, মানে রিভিউ করার জন্য আমরা রেখে দিতে পারি। আমরা যে একটা পোস্ট করলাম, আমরা পরবর্তীতে ওইটা দেখার জন্য আমরা ওইটা পেন্ডিং রিভিউতে রেখে দিতে পারি। অথবা তারপর দেখেন ভিজিবিলিটি আছে, আমরা যে পোস্টটা করব ওইটা কে দেখবে, ওইটা কি প্রাইভেট থাকবে না পাবলিক থাকবে, অথবা ওইটা আমরা পাসওয়ার্ডও করে নিতে পারি, কেউ দেখতে হলে ওইটা পাসওয়ার্ড লাগবে। আচ্ছা, আমরা পাবলিক প্রথমে রাখি, পাসওয়ার্ডে পড়ে যাই, সবগুলো দেখবো। তারপর এখানে পাবলিশ, ওখানে আপনি কি করতে পারবেন, আপনি নির্দিষ্ট টাইম সেট করে দিতে পারেন কখন আপনার পোস্টটা আপলোড হবে, বুঝতে পারছেন? তারপর একটু পাবলিশে পড়ে যাই আমরা, তারপর একটু নিচে যাই, দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির আন্ডারে আপনার পোস্টটা হবে। মানে একটা ওয়েবসাইটের ব্লগ সেকশনে অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে। সাপোজ যদি একটা এজেন্সি ওয়েবসাইট হয়, আইটি কোম্পানি, তখন ক্যাটাগরি থাকতে পারে কি, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, অনেকগুলো আছে। ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো রাখতে পারেন। দেখেন যদি ক্যাটাগরি আগে ক্রিয়েট করা থাকে তখন ওখানে থাকবে, আপনি জাস্ট সিলেক্ট করে দিয়ে পাবলিশ করতে পারেন। তো যদি ক্রিয়েট করা না থাকে, তখন আমরা অ্যাড নিউ ক্যাটাগরি দিব। অ্যাড নিউ ক্যাটাগরি, আমরা একটা সাপোজ একটা ক্যাটাগরি দিলাম ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন দিলাম, তারপর এন্টার প্রেস করলাম, দেখেন অ্যাপ ডিজাইন ক্যাটাগরিটা চলে আসছে এখানে, বুঝতে পারছেন? এখন ওইটা কি প্যারেন্ট ক্যাটাগরি, কি প্যারেন্ট ক্যাটাগরিটা হচ্ছে যদি আমরা ওয়েব ডিজাইনের আন্ডারে আরেকটা ক্যাটাগরি নিয়ে আসতে চাই, ওয়েব ডিজাইনের আন্ডারে যদি আমরা আরেকটা ক্যাটাগরি নিয়ে আসতে চাই, তখন আমরা প্যারেন্ট ক্যাটাগরি, সাপোজ আমরা হচ্ছে একটা ক্যাটাগরি দিলাম ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, তাই না, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট একটা ক্যাটাগরি দিলাম। তারপর যদি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা কোন ক্যাটাগরির আন্ডারে থাকবে, ওয়েব ডিজাইন ক্যাটাগরি আন্ডারে থাকবে, তখন আমরা ওইখান থেকে প্যারেন্ট ওয়েব ডিজাইন যেটা আছে ওইটা সিলেক্ট করে দিলাম, ওয়েব ডিজাইন।
অ্যাড নিউ ক্যাটাগরি দিই, দেখতে পাচ্ছ ওয়েব ডিজাইনের আন্ডারে কি কন্টেন্টটা চলে আসছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা ক্যাটাগরি বিষয়টা বুঝছি তো কিভাবে ক্যাটাগরি দিতে হয়। মোস্ট ইউজেস ক্যাটাগরি কোনগুলা, কোন ক্যাটাগরি সবসময় ইউজ করা হয় ওগুলা ওখানে দেখাবে, আমরা এখানে দিতে পারি, অ্যাডও করতে পারি। একই কথা, আমরা অল ক্যাটাগরি থেকেও কি করতে পারি, আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারি, আবার ওগুলাকে এক একটা আন্ডারে নিয়ে যেতে পারি। বুঝতে পারছেন? এখন দেখেন, আমরা যদি ফ্রন্ট এন্ডের আন্ডারে আর একটা ক্যাটাগরি থাকবে, সাপোজ HTML, আমরা প্যারেন্ট ক্যাটাগরি ওইটা সিলেক্ট করে দিব। বুঝতে পারছেন? এখন যদি আমরা অ্যাড নিউ ক্যাটাগরি দিই, দেখতে পাচ্ছি ফ্রন্ট এন্ডের আন্ডারেও কিন্তু HTML চলে আসছে। আমরা ক্যাটাগরি এইভাবে নেক্সটিং করতে পারি। কিভাবে, প্রথম ক্যাটাগরির নাম, তারপর যদি কোন প্যারেন্ট ক্যাটাগরি থাকে তখন আমরা দিতে পারি, অথবা যদি কোন প্যারেন্ট ক্যাটাগরি না থাকে, ডিজিটাল মার্কেটিং সাপোজ দিলাম, ডিজিটাল মার্কেটিং দিলাম, দেন আমরা দেখেন কোনো সিলেক্ট করি না, প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করি না, তখন কোথায় আসছে এটা, সে তার প্যারেন্টে চলে আসছে, প্রথমেই চলে আসছে। এইভাবে আমরা ক্যাটাগরিগুলো, পোস্টের ক্যাটাগরিগুলো কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। আমরা অনেক সময় দেখি, যদি নিউজ পোর্টাল ওয়েবসাইটে যাই, সাপোজ কোথায় যাব, প্রথম আলোতে যাই, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি উপরে অনেকগুলো কি আছে, সবগুলো কিন্তু এক একটা ক্যাটাগরি, তাই না? আবার এক একটা ক্যাটাগরির আন্ডারেও কিন্তু অনেকগুলো ক্যাটাগরি থাকে, আমরা যদি একটু দেখি। আচ্ছা, এখানে ওখানে ক্যাটাগরি গুলো আসছে না, কোথায় গেল? সবগুলা এক একটা ক্যাটাগরি টেক পাত, এক একটা ক্যাটাগরি আন্ডারে আমরা অন্যটা দেখি, কোথায়? টিভিতে যাই, হ্যাঁ ওইটা কিন্তু আন্ডারে আছে অবশ্যই, বাট ওইখানে মেনুতে দিচ্ছেন, দেয় নাই তারা। অবশ্যই একটা ক্যাটাগরি আন্ডারে অনেকগুলো ক্যাটাগরি আছে তাদের, বাট ওইখানে মেনুতে দেয় নাই, জন্য দেখতে পাচ্ছেন। আমরা একটা খুঁজি যেটা মেনুতে আছে। কি বলছো তুমি? দা, ওইটা, ওইটা নাকি? ওইটা দেখলাম ওটা। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, দেখো স্পোর্টস এর আন্ডারে কিন্তু ওই ক্যাটাগরি গুলো আছে, আর অপিনিয়নের আন্ডারে ওই ক্যাটাগরি গুলো আছে। অপিনিয়ন হচ্ছে এক একটা করে, নিউজ হচ্ছে ক্যাটাগরি, অপিনিয়ন, স্পোর্টস, কালচার, লাইফস্টাইল সবগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি। আবার ওই ক্যাটাগরির আন্ডারেই কিন্তু ওই ক্যাটাগরি গুলো আছে। যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তখন ওইগুলা ওখান থেকেই কন্ট্রোল করা হয়। বুঝতে পারছেন? আমরা কোন ক্যাটাগরি আন্ডারে কোনগুলা নিব, ওখান থেকেই কন্ট্রোল করা। তারপর মেনুতে সেট করে দেওয়া হচ্ছে অন্য বিষয়। আমরা মেনুতে পড়ে যাবো, আমরা জাস্ট এতটুকু জানতেছি যে ক্যাটাগরি গুলো কিভাবে দেওয়া যায়, কোন কোন পোস্টটা কোন ক্যাটাগরি আন্ডারে যাবে। বুঝতে পারছেন? সাপোজ তার ক্যাটাগরি গুলো দিয়ে রাখছে ওইখানে, কালচার, তারপর বুক, কালচারের পরে কি বুক, তখন সে কিভাবে এটা করবে, যদি আগে থেকে ক্যাটাগরি ক্রিয়েট করা থাকে তখন শুধু জাস্ট ওইটা সিলেক্ট করে দিবে, কালচারের আন্ডারে যে বুক যেটা আছে ওইভাবে সিলেক্ট করে দিবে। যদি ক্রিয়েট করা না হয়, তাহলে প্রথমে কি করবে, একটা কালচার, কালচার নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নেবে। তারপর বুক একটা ক্যাটাগরি দিবে, দেন ওইটার প্যারেন্টে কোন ক্যাটাগরিটা থাকবে, কালচার, এড নিউ দিয়ে দিলাম। তখন দেখেন সে পোস্ট কিভাবে করবে। তারপর সে চাচ্ছে সে তার যে কালচারের আন্ডারে যে বুক ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরিতে তার পোস্টটা যাবে। তখন সে পোস্টের টাইটেল দিবে, সবগুলা দিবে, দেন ক্যাটাগরিটা ওইখান থেকে কালচারের আন্ডার যে বুক যেটা আছে ওইটাতে যাবে। এইভাবে দিয়ে দিলেই কিন্তু তার পোস্টটা কিন্তু অটোমেটিক্যালি ওইখানে চলে যাবে, ওগুলাতে যাবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে ক্যাটাগরি। তারপর ট্যাক্স। ট্যাক্সটা হচ্ছে এসইওর ক্ষেত্রে খুবই কাজ দেয়, মেনলি হচ্ছে এসইওর ক্ষেত্রে। কিন্তু আপনার
টেক্সটটা যদি আপনার কি হয়, যদি গ্রাফিক ডিজাইন নিয়ে বা অথবা ডিজিটাল মার্কেটিং নিয়ে গ্রাফিক্স অথবা ওয়েব ডিজাইনের পোস্টটা হয়, তখন ট্যাক্স কি হতে পারে? ট্যাক্স প্রথমে তো একটা তো থাকবে অবশ্যই, ওকে, ওয়েব ডেভেলপমেন্ট অথবা ওয়েব ডিজাইন। আমরা এন্টার প্রেস করলে হবে, অথবা আপনার যদি একটা ট্যাগ লেখার পর কমা প্রেস করে ফেলে দিতে পারেন। আমরা সাপোজ গ্রাফিক ডিজাইন দিলাম, ডিজাইন, তারপর কমা দিলাম, তারপর ওখানে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ওগুলা ট্যাক্স কি হবে ওইটা কিন্তু যারা এসইও এক্সপার্ট তারাই ভালো বুঝবে, অথবা আমরা যেহেতু ওয়েব ডেভেলপার আমরাও কিছুটা ধারণা অবশ্যই থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম। দেখেন আমরা কমা দিচ্ছি, কিন্তু তখন দেখতে পাচ্ছি দুইটা একসাথে হয়ে যাচ্ছে। কমা দিয়ে দিয়ে আমরা দেখতে পাচ্ছি সেপারেট ট্যাগ উইথ কমা, আর নিচেই দেখতে পাচ্ছি। আমরা ট্যাগগুলা দিয়ে দিব, ট্যাগগুলা দিয়ে দিলে যেটা হবে, সার্চ ইঞ্জিনে সার্চ করে কেউ যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে, তখন আপনার পোস্টটা সামনে আসার সম্ভাবনা বেশি, বুঝতে পারছেন? আর তারপর হচ্ছে পোস্ট অ্যাট্রিবিউট টেমপ্লেট। টেমপ্লেটের বিষয়টা হচ্ছে, আপনার যদি পার্টিকুলার কোনো টেমপ্লেট ক্রিয়েট করা থাকে, তখন আপনি একটা পোস্ট লেখার পর কোন জায়গায় যাবে, কোন টেমপ্লেটে যাবে, ওইটা ডিফাইন করা যাবে, বুঝতে পারছেন? ওখানে দেখতে পাচ্ছি দুইটা টেমপ্লেট, একটা হচ্ছে কভার টেমপ্লেট ও ফুল হোয়াইট টেমপ্লেট। ওইটা হচ্ছে যারা থিম ডেভেলপার তারাই কি করে দেয়, টেমপ্লেটগুলো ক্রিয়েট করে দেয়। আমরা যে ওইখানে একটা থিম যেটা আছে, ওই থিমেই কিন্তু টেমপ্লেটগুলো ক্রিয়েট করা আছে, যে ফুল হোয়াইট, তারপর আরেকটা হচ্ছে কভার টেমপ্লেট। আমরা টেমপ্লেটগুলো ওখান থেকে সিলেক্ট করতে পারি। তারপরে এটা ডিফল্ট থাক। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফিচার ইমেজ। ফিচার ইমেজ কি? পোস্টের থাম্বনেইলটা, বুঝতে পারছেন? প্রত্যেকটা পোস্টে কি একটা থাম্বনেইল থাকে, সব পোস্টেই থাকে। পোস্টটাকে অ্যাট্রাক্টিভ করার জন্য একটা থাম্বনেইল থাকে। এখন থাম্বনেইল কিভাবে নিয়ে আসবো আমরা পোস্টের ফিচার ইমেজটা? থাম্বনেইলও বলে, ফিচার ইমেজ বলে, যে কোনোটা কিছু বলতে পারেন, আপনার প্রবলেম না। আমরা সেট ফিচার ইমেজে ক্লিক করলাম। তারপর ওখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপলোড ফাইল আর একটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি। আপনারা বুঝতেছেন তো, না বোরিং লাগতেছে? হ্যাঁ, যারা যারা হয়তো কাজ করছো, স্যার যারা কাজ করছো আগে, হয়তো তাদের একটু বোরিং লাগতে পারে, বাট সবাই তো কাজ করো না, একটু নতুনও আছে অনেক, এর জন্য কিন্তু সব জি স্যার একদম বিস্তারিত বলতে হচ্ছে। তাইলে আমরা কোথায় ক্লিক করলাম? সেট ফিচার ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আপলোড ফাইল, আমরা ওখান থেকে আপলোড করতে পারি। অথবা যদি কি থাকে, আমাদের আপলোড করা থাকে ইমেজ, তখন আমরা ওগুলা মিডিয়া লাইব্রেরি থেকে পেয়ে যাবো। যদি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে অথবা ওয়ার্ডপ্রেস ডাটাবেজে যদি আমাদের কোনো ইমেজ থেকে থাকে, তখন আমরা মিডিয়া লাইব্রেরি থেকে পেয়ে যাবো। আমরা দেখতে পাচ্ছি মিডিয়া লাইব্রেরিতে কোনো কিছু নাই। আমরা আপলোড ফাইলেই দিব, দেন সিলেক্ট ফাইলটা দিব, আমরা কোন ইমেজটা রাখতে চাই। আমরা সাপোজ ওই একটা যে কোনো একটা ইমেজ দিলাম, ওইটা দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, ওখানে দেখতে পাচ্ছি অল্টার অল্টার টেক্সট আছে। দেখেন ওগুলো আপনাদের কিন্তু ওগুলো এসইও শেখানো হচ্ছে। ওগুলো হচ্ছে এসইওর ক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছি আমরা অনেক সময় কি করি, গুগলে সার্চ দিই, সাপোজ একটা দিলাম সার্চ, কি সার্চ দিব, ন্যাচারাল ইমেজ। ইমেজ, হ্যাঁ, দেখতে পাচ্ছি ন্যাচারাল ইমেজ লেখার সাথে সাথে কিন্তু যে ইমেজগুলো আছে, কারণ ওই ইমেজগুলো কিন্তু ওইটা ইমেজের হয়তো নাম আছে কি ন্যাচারাল ইমেজ, অথবা অল্টা টেক্সটে কি দেওয়া আছে, ন্যাচারাল ইমেজটা দেওয়া আছে। আমরা ইমেজে ক্লিক করি, কোন ওই ওই ইমেজগুলো কোথায় থেকে আসছে দেখতে পাচ্ছি, তার ইমেজে হয়তো বা টাইটেলে আছে, অথবা অল্টা টেক্সট, যে কোনো জায়গায়, ইমেজের যে কোনো জায়গায় ন্যাচারাল ইমেজটা অ্যাড করা আছে, বুঝতে পারছি? এর জন্য গুগলে সার্চ করার পরেই কিন্তু চলে আসছে এখানে। আমরা যখন একটা ইমেজ আপলোড করব, ওই রিলেটেড কিন্তু এক একটা অল্টা টেক্সট দেওয়া ট্রাই করব, বুঝতে পারছেন? ক্যাপশন মেইনলি হচ্ছে অল্টারটেক্সটটা বেশি কাজ দেয়, টাইটেলটা বেশি কাজ দেয়। আমরা চাইলে ক্যাপশনও দিতে পারি। ক্যাপশনটা কি দেখেন, ওইখানে ক্যাপশনটা দেখাচ্ছে, ইমেজে ক্যাপশনগুলো অনেক সময় ওইখানে দেখায়।
ক্যাপশন ওয়াইজ এখানে চলে আসে। তারপর ডেসক্রিপশন দিতে পারেন, নাও দিতে পারেন। আবার ওইখানে যেই, হ্যাঁ বলো। রাইট 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 রাইট, হ্যাঁ হ্যাঁ, আমরা যে অল্টারটেক দিয়েছি ওইটাই, এক্স্যাক্টলি ওইটাই ওইখানে। হ্যাঁ, অল্টারটেকটা দেখাবে। তারপরে দেখতে পাচ্ছি আমরা ওইখানে লিংক, আমরা লিংকটাতে একটু কপি করি, দেখেন ওই ইমেজের লিংক একটু দেখি পেস্ট করে দেখতে পাচ্ছি, দেখছেন ওই ইমেজের লিংকটা কিন্তু কোন জায়গায় আছে, আমাদের লোকাল হোস্টে ডাব্লিউপি কন্টেন্ট আপলোড দেন ডেট ওয়াইজ ইমেজটা চলে আসছে। কারণ ওই লিংক এখন কিন্তু যদি লাইভ সার্ভার থাকে তাহলে ওই ইমেজটা যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারবেন। তাইলে আমরা ইমেজের লিংকটা কপি করতে পারি, দেন আমরা সেট ফিচার ইমেজ, আর কোনো কিছু নাই এখানে, এটা ফিল্টার করার জন্য। তারপর সেট ফিচার ইমেজে ক্লিক করলাম, দেখেন ফিচার ইমেজটা এখানে সিলেক্ট হয়ে গেছে। দেন কিছুক্ষণ পরে আমরা ওখানে দেখতে পারবো। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে পাবলিশ দেয়া। পাবলিশে ক্লিক করলাম, দেখেন স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে, পাবলিশ। বুঝতে পারছেন, এখানে এখন পোস্টটা কি পাবলিশে রাখা, পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা ওখানে একটু রিলোড দিই ওয়েবসাইটে, হ্যাঁ দেখতে পাচ্ছি ইমেজটা চলে আসছে। ইমেজ না, যে কি এটা কি পোস্টটা চলে আসছে। আমরা একটু আগে যে পোস্টটা করছিলাম ওই পোস্টটা প্রথম পেজে চলে আসে থাম্বনেল ইমেজ সহ। আমরা ওই কন্টেন্ট গুলো কিন্তু ওইখানে দিচ্ছি, আবার ওইখানে ট্যাগ গুলাও দেখাচ্ছে, আমরা যে ট্যাগস যেগুলা দিছি ওগুলাও দেখাচ্ছে নিচে। বুঝতে পারছেন, এটা আগের রাখা আছে। এখন আমরা ওইটা করলাম পোস্ট, এখন আমরা এটাতে ক্লিক করি, ওইটা নির্দিষ্ট একটা পেজে চলে যাবে, পার্টিকুলার যে তার সিঙ্গেল পেজ বলে যেটাকে, পেজে চলে গেছে। আবার ওখান থেকে আমরা আগের যে পোস্টটা আছে ওইটাও রেড করতে পারি। ওইটা 3 অপশন রেখে দিয়েছে তারা, যে টিমটা যে ক্রিয়েট করছে তারা অপশন রেখে দিচ্ছে। তারপর আমরা হোমে ক্লিক করি, হোমে ক্লিক করার পর দেখতেছি আপনি যে পোস্টটি করবেন এখন তো সবগুলো প্রথমে চলে আসবে। বুঝতে পারছেন, একটার পর একটা, যেখানে আগে ওইটা পোস্ট করা হয়েছে এখন ওইটা করা হয়েছে, এখন যদি আপনি আরেকটা করেন তখন ওইটা প্রথমে চলে আসবে। আর ওইটা কি ক্যাটাগরি, আমরা যে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়েছি ওই ক্যাটাগরিটা কিন্তু ওইখানে দেখাচ্ছে। আচ্ছা, তাইলে আরেক, এখন দেখেন, এখন যদি কেউ কমেন্ট করে পোস্টে, সাপোজ পোস্টটা কেউ পড়লো, পোস্টটা কেউ পড়লো, পড়ার পরে একটা কমেন্ট করে দিল এখানে, হ্যালো পোস্ট কমেন্ট, আমরা তো এখানে শো করবে, এখানে শো করতেছে। পাশাপাশি আমরা যদি ড্যাশবোর্ডে আসি, এটা এটা রিলোড দিয়ে আমরা রিলোড দেওয়ার পরে ড্যাশবোর্ডে যাই, আমরা ড্যাশবোর্ড থেকেই কিন্তু দেখতে পারবো কেউ কমেন্ট করছে কিনা। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, না এটা না, ওইটা না, রিসেন্টলি কমেন্টেড, হ্যাঁ কমেন্টস দেখতে পাচ্ছি আমরা। ওই পোস্ট থেকে একটা কমেন্ট আসছে হ্যালো, আমরা ওইটাকে অ্যাপ্রুভও করে দিতে পারি অথবা আনঅ্যাপ্রুভ করে দিতে পারি অথবা স্প্যামও করে দিতে পারি। যদি দেখি কমেন্টটা ঠিকঠাক না, আমরা অথবা ট্রাস্ট করে কমেন্টটা ডিলিট করে দিতে পারি। বুঝতে পারছেন, এটা ওখানে দেখাচ্ছে। আর আমরা যদি পোস্টে যাই, অল পোস্টে আমরা ওইটাতে এডিট করি, আমরা দেখতে পাচ্ছি পোস্টের নিচেও কিন্তু কমেন্টটা দেখাচ্ছে। বুঝতে পারছেন, আমরা ড্যাশবোর্ড থেকেও কমেন্টটা পাইলাম আর পোস্টের নিচ থেকেও কিন্তু কমেন্টটা পাইলাম। তাইলে পোস্ট করতে পারবেন আশা করি, যে ওইটা ওইটা ততটা হার্ড না অ্যাড নিউ পোস্ট, কারণ ওগুলা কোডিং এর বিষয় না, এখন জাস্ট আমরা ইউজ করতে হচ্ছে এটা। আমরা ফেসবুকের মতো ইউজ করতেছি, পোস্ট অ্যাড করা, তারপর পোস্ট এডিট করা। সাপোজ এখানে একটা পোস্ট করা হয়েছে, এখন ওগুলাকে কিভাবে এডিট করব, রিমুভ করব, তাই না? আমরা চাইলে এখান থেকে ট্রাস্ট করে দিতে পারি অথবা ওইটা সিলেক্ট করে দেন ওইখান থেকে মুভ টু ট্রাস্ট। বুঝতে পারছেন, অথবা এডিট করার জন্য আমরা
এডিট করতে পারি, অথবা কুইক এডিট দিলে কি হয়, শুধু টাইটেলটা কি হবে, টাইটেল আর স্ল্যাগটা দেখাবে, তারপরে এখানে ডেটটা কখন আপনি পোস্ট করবেন। আবার দেখেন পাসওয়ার্ড প্রোটেক্টেড, পাসওয়ার্ডের বিষয়টা বুঝেন একটু। আমরা ওইটাতে এডিটে যাই, এডিটে যাওয়ার পরে আমরা ওইটা পাবলিক না রেখে আমরা একটু পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিলাম। এখন পাসওয়ার্ড দিলাম 1 2 3 4। এখন যদি ওকে দিই আমরা, তাইলে কিন্তু ওইটা পাসওয়ার্ড প্রোটেক্টেড। আমরা অবশ্যই আপডেটে দিতে হবে, আমরা কোনো কিছু চেঞ্জ করার পরে, এডিট করার পরে অবশ্যই আপডেট দিতে হবে। আপডেটে ক্লিক করলাম, আপডেটে ক্লিক করার পরে যদি আমি সাইটে যাই, দেখেন পাসওয়ার্ডটা চলে আসছে। এখন যদি আমরা উইথাউট পাসওয়ার্ড আমরা পোস্টটা রিড করতে পারবো না। পোস্টে কি লেখা আছে না লেখা আছে আমরা পাসওয়ার্ড ছাড়া আমরা হয়তো দেখতে পারবো না। আমরা পাসওয়ার্ড দিয়ে দিই, দেখে আসে কিনা। এখন যদি আমরা এন্টার প্রেস করি, এখন দেখতে পাচ্ছি আমরা, দেখেন পাসওয়ার্ডটা চলে গেছে, পোস্টটা চলে আসছে। বুঝতে পারছেন? ওইভাবে আমরা যে কোনো পোস্ট, ওয়েবসাইটে যে কোনো পোস্ট আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে পারি। অল পোস্টে যাই, অল পোস্টে যাওয়ার পর আবার ওইটা এডিট করে আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। আমরা চেঞ্জ করে দিই, আমরা চাই না পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, আমরা এডিট থেকে আমরা ওইটা পাবলিক করে দিচ্ছি। হ্যাঁ, টাইমলাইন অবশ্যই আপডেট দিব আমরা। দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তাইলে অ্যাড নিউ এর বিষয়, ফুল বিষয়টা আমরা একটু জেনে নিলাম। পোস্ট কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে কমেন্ট গুলা ঠিকঠাক করতে হয়, বা ট্যাগ অ্যাড করতে হয়, ক্যাটাগরি গুলা কিভাবে সিলেক্ট করতে হয়, কোন টেমপ্লেটে যাবে পোস্টটা, ফিচার ইমেজ ওইখান থেকে আমরা কন্ট্রোল করব। তারপর এখানে পোস্টের স্ট্যাটাস দেখাবে, তারপর ভিজিবিলিটি কি পাবলিক না প্রাইভেট ওগুলো দেখাবে। প্রিভিউ দিলে কিন্তু আমরা ওইটার প্রিভিউটা দেখতে পারবো, পোস্টটা কেমন দেখাবে, প্রিভিউটা দেখাবে। আমরা পাবলিশ করার আগেও কিন্তু প্রিভিউটা দেখে নিতে পারি। যেমন একটা পোস্ট লিখলাম আমরা পোস্ট করার জন্য, ওই পোস্টটা আমরা চাচ্ছি যে আপডেট দেওয়ার আগে, তো পাবলিশ করার আগে একটু প্রিভিউটা দেখে নিই কিভাবে দেখায়, তখন আমরা প্রিভিউতে ক্লিক করে এরকম ভাবে দেখে নিতে পারি, তারপর ফাইনালি আপডেট দিয়ে দিব। হ্যাঁ, অবশ্যই নিজের ওয়েবসাইট, আমরা তো ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করলাম, এটা আমাদের নিজেদের ওয়েবসাইট। এটা বুঝছেন খালেদ ভাই? তারপরে দেখতে পাচ্ছি অ্যাড নিউ ক্যাটাগরিজ। ওইটা কি আপনার প্রশ্ন না শুধু বলছেন কোনটা? হ্যাঁ, right. এখন কথা হচ্ছে, এত সহজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, তাইলে আমরা অত কষ্ট করে কোডিং কেন করব, তাই না? প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা কি ওইরকম ওয়েবসাইট চাই? প্রথম প্রশ্ন হচ্ছে ওইটা, তাই না? এখন বলতে পারে যে না, আমরা ওইটা চাই না, আমরা থিম ওয়াইজ করে নিব। তাইলে থিম ওয়াইজ করে নিলেন, একটা প্রিমিয়াম থিম দিয়ে সুন্দর একটা ওয়েবসাইট করে নিলেন। ক্লায়েন্টের চাহিদা ঠিক মেটাতে পারবেন আপনি, কিন্তু ওয়েবসাইটটা আপনি ক্রিয়েট করলেন না, আপনি জাস্ট কাস্টমাইজ করে দিলেন তাকে। বুঝতে পারছেন? ওইটা ওয়েবসাইট ক্রিয়েট করা হলো না, ওইটা ওয়েবসাইট কাস্টমাইজ করা হলো। হ্যাঁ, হ্যাঁ। না, ইউনিক ডিজাইন হলো না, বা ইউনিক করতে পারলেও আপনি ওইটা আরেকজনের কিছু প্রোডাক্ট ইউজ করে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন, কাস্টমাইজ করে দিলেন। বুঝতে পারছেন? আপনি যদি ইউনিকও করেন, যে কোনো পেজ বিল্ডার দিয়ে ইউনিকও করেন, তারপরে কিন্তু ওইটা আপনার আপনার আপনি ক্রিয়েট করলেন না জিনিসটা, আরেকজনের প্লাগইন অথবা আরেকজনের থিম ইউজ করে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিলেন। এখন কথা হচ্ছে, ক্লায়েন্টের চাহিদা থাকতে পারে। বুঝতে পারছেন? অনেক সময় অনেক ক্লায়েন্টের চাহিদা থাকে যে তার কাস্টম ওয়েবসাইট দরকার,
অথবা আমার একটা কোম্পানি আছে, শুধু ক্লায়েন্টের জন্য যে আমরা কাজ করবো এরকম না, শুধু আমার একটা কোম্পানি আছে, ধরে নিচ্ছি আমার একটা কোম্পানি আছে, এখন আমি চাচ্ছি আমার কোম্পানির জন্য আমার ইউনিক একটা ডিজাইন থাকবে, সবগুলো ইউনিক থাকবে, কাস্টম থিম থাকবে। আমরা চাই না কারো থিম ইউজ করতে, আমাদের নিজস্ব একটা থিম থাকবে, আমাদের ওয়েবসাইটটা নিজস্ব থিমের উপর থাকবে। আমরা চাই না কারো কোনো প্রিমিয়াম থিম বলেন, ফ্রি থিম বলেন। তখন কি করবেন আপনি? আর ওইটাকে ওই যে থিম গুলা কে ক্রিয়েট করছে, এটা কি ওয়ার্ডপ্রেসে দিয়ে দিছে না আপনার আমার মতো কেউ একজন ক্রিয়েট করে দিছে? হ্যাঁ, আমরাও। হ্যাঁ, অন্য ওয়েবসাইটে মডিফাই করা। আমরাও চাইলে আমরা কি করতে পারি, আমরা টেমপ্লেট গুলা থিমে আপলোড করে দিতে পারি, বুঝতে পারছেন? বাট ওইটা অ্যাপ্রুভ হওয়ার একটা বিষয় আছে, আপনার থিমটা যদি ঠিকঠাক থাকে সবগুলা তখন অ্যাপ্রুভ হবে, আদারওয়াইজ অ্যাপ্রুভ হবে না। আচ্ছা, তাহলে আমরা ক্যাটাগরিতে আসলাম। ক্যাটাগরি থেকে আমরা ক্লিক করলাম, আমরা যে ক্যাটাগরিটা পোস্ট থেকে ক্রিয়েট করছি ওগুলাই কিন্তু ওখানে দেখাচ্ছে, বুঝতে পারছেন? আমরা চাইলে ওইখান থেকে প্রথমে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করে নিতে পারি। ওখানে ক্যাটাগরি দেব, ক্যাটাগরি স্ল্যাগ কি, স্ল্যাগটা হচ্ছে ইউআরএল। ওখানে কি থাকবে, আমরা সাপোজ ওইখানে ওই ক্যাটাগরিটা একটু ভিউ করি, দেখতে পাচ্ছি কালচার, তাই না? প্রথমে কি আসছে, লোকাল হোস্ট লার্ন ডাব্লিউপি ক্যাটাগরি কালচার, মানে ওইটার একটা ক্যাটাগরি হচ্ছে কালচার। লার্ন ডাব্লিউপি একটা ক্যাটাগরি হচ্ছে কালচার, আমরা ওই কালচারটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। আমরা কুইকে দিলে আমরা ওইটাকে কালচার সাপোজ একটু সুটেড এডিট করি, কালচার 1 দিলাম, আপডেট ক্যাটাগরি। এখন যদি আমরা একটু ভিউ করি, আমরা পেজ ফাউন্ড দেখাচ্ছে না, আমরা ওখান থেকে ভিউ করতে হবে, যেহেতু চেঞ্জ হয়েছে। দেখেন স্ল্যাগটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওইটা হচ্ছে স্ল্যাগ। আমরা ওইখানে একটা ক্যাটাগরি ক্রিয়েট করি, সাপোজ হ্যাঁ, গ্রাফিক ডিজাইন একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম আমরা। আমরা স্ল্যাগটা দিলাম ওয়েব ডিজাইন। স্ল্যাগ অবশ্য গ্রাফিক ডিজাইনের স্ল্যাগ ওয়েব ডিজাইন হবে না, আপনার দেখানোর জন্য দেখাচ্ছি আর কি, ওয়েব ডিজাইন। তারপর আমরা ডেসক্রিপশন লিখে দিতে পারি অথবা নাও লিখে দিতে পারি, অ্যাড নিউ ক্যাটাগরি। তখন দেখেন গ্রাফিক ডিজাইনটা যদি আমরা ভিউ করি, আমরা কি দেখতে পারবো, তার স্ল্যাগটা কি, ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন 2 দেখাচ্ছে, কারণ অলরেডি ওয়েব ডিজাইন নামে আরেকটা কি স্ল্যাগ দেয়া আছে এখানে, বুঝতে পারছেন? এর জন্য কি দেখাচ্ছে এটা, টু টু দেখাচ্ছে। ওটা ওটা অটোমেটিক জেনারেট হয়েছে, যেহেতু আগে একটা দেয়া আছে তখন সে বুঝতেছে ওইটা 2 নাম্বার ওয়েব ডিজাইন, তখন সে 2টা জেনারেট করে দিচ্ছে। ওয়ার্ডপ্রেস, এটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এটা হয়েছে। তাহলে আমরা ওখান থেকে কি করতে পারি, আমরা সবসময় ট্রাই করবো এখানে যে ক্যাটাগরির নামটা দেবো ওই নাম অনুযায়ী যাতে সেম রাখে স্ল্যাগটা। অথবা স্ল্যাগ যদি নাও দিই আমরা, ওইটা অটোমেটিক্যালি জেনারেট করে নেবে, আপনার ক্যাটাগরি নেম থেকে ওইটা জেনারেট করে নেবে স্ল্যাগটা। তারপর যে এখানে প্যারেন্টটা সিলেক্ট করতে পারি, বুঝতে পারছেন? একটা ক্যাটাগরি দেওয়ার পর ওটা কোন ক্যাটাগরি আন্ডারে থাকবে, ওইটা আন্ডারে থাকবে না ওইটা আন্ডারে থাকবে, আমরা ওখান থেকে সিলেক্ট করে দেন অ্যাড নিউ ক্যাটাগরি দিয়ে দিলে ওটা ওখানে অ্যাড হয়ে যাবে সম্পূর্ণ ক্যাটাগরিগুলো। আপনি চাইলে সাপোজ একটা ওয়েবসাইট আছে আপনার, একটা নিউজ পোর্টাল আছে, এবং তখন চাইলে আপনি পোস্টে পোস্টে ক্যাটাগরি না ক্রিয়েট করে প্রথমে সম্পূর্ণ ক্যাটাগরি, আপনার যে ক্যাটাগরিগুলো রাখতে চান ওয়েবসাইটে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করে দিতে পারেন। দেন তারপরে আপনি পোস্টে অ্যাড নিউ পোস্ট যখনই পোস্ট করবেন তখনই ক্যাটাগরি জাস্ট সিলেক্ট করে দেবেন, নতুনভাবে ক্রিয়েট করতে হবে না। সেইভাবে ক্যাটাগরি যেভাবে আছে ট্যাক্সটাও কিন্তু সেম ভাবে, আমরা পোস্টে যেভাবে ট্যাক্সগুলো অ্যাড করছিলাম সেম ভাবে কিন্তু আমরা ট্যাক্সও দেখতে পাচ্ছি, আমরা যেগুলো ট্যাক্স ক্রিয়েট করছিলাম ওগুলো আছে। এখন যদি আমরা অ্যাড নিউ পোস্ট দিই দেখতে পারবো যেগুলো আছে, আমরা চাইলে ওগুলো সিলেক্ট করে দিতে পারি অথবা আমরা কি করতে পারি, হ্যাঁ, চুজ ফ্রম মাস্ট ইউজেস ট্যাগ, আমরা ওখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি ওই ট্যাগগুলো আছে, আগে যে ট্যাগগুলো ইউজ করা হয়েছে ওগুলো আছে ওখানে। আমরা ট্যাগসে যাই, হ্যাঁ আমরা নতুন ট্যাগ অ্যাড করতে পারি। আচ্ছা, ট্যাগ তো এক্সটিং করার বিষয় না, আমরা ক্যাটাগরি যেভাবে আন্ডারে নিচ্ছি ওইটা ট্যাগটা কিন্তু আন্ডারে নেই, কোনো সাবজেক্ট না ওইটা।
এজন্য ওইটার কোনো অপশন পাচ্ছি না আমরা, বা দিবেও না, এটা দেওয়ার প্রয়োজনও নাই। তারপর অ্যাড নিউ ট্যাগ, আমরা যে কোনো ট্যাগ লেখার পর অ্যাড নিউ ট্যাগ দিয়ে ওখানে অ্যাড হয়ে যাবে। তাই আশা করি পোস্টের আন্ডারে যে বিষয়গুলো আছে ওগুলো বুঝছেন। কারো কোনো কনফিউশন আছে ওইগুলা নিয়ে? না স্যার, এটা তো মোটামুটি কমন। হ্যাঁ, একদম কমন, একদম কমন। তবে আমার আরেকটা কথা, বলো শিওর। যে যদি একটু ওয়েবসাইটকে ডেভেলপ করা, তার মানে আমরা ওখানে ডেভেলপ পাঠাতে হবে। ওইটা ওইটা হ্যাঁ, ওইটা ব্যাকএন্ডের কাজ, বুঝতে পারছেন? ড্যাশবোর্ডটা কি, ড্যাশবোর্ডটাই হচ্ছে তো ব্যাকএন্ড, তাই না? ওইটা কোডিং করে করে দেয়া আছে অলরেডি, ওই ব্যাকএন্ডটা কোডিং করে দেয়া আছে, এজন্য আমরা ওইগুলো পেয়ে যাচ্ছি। আমরা বলছিলাম গতকালকে, হয়তো বলছিলাম যে আমরা যে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করে যে ক্লায়েন্টকে, তাকে অবশ্যই একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করে দিতে হবে, তাই না? ব্যাকএন্ডে কাজ করা একটা, আবার ব্যাকএন্ডে কোডিং করা আরেকটা, দুইটা বিষয় কিন্তু। আমরা ব্যাকএন্ডে এখন কাজ করতেছি, ওইটা কাস্টমাইজ করতেছি, ওইগুলা ফাংশন যেগুলো আছে ওইগুলো ইউজ করতেছি। এখন যদি আমরা ব্যাকএন্ডে কোডিং করি, তখন আমরা ওখানে কি করতে পারবো, যে কোনো মেনু অ্যাড করতে পারবো, বা অনেক ফিচার আমরা অ্যাড নিউ পেজে আমরা ওখানে কোনো মেনু অ্যাড করতে পারবো। তখন হচ্ছে ওইটা ব্যাকএন্ডের কোডিং, যেটা ওইটা, হ্যাঁ, ওইটাও ব্যাকএন্ড, বাট ওইটা ব্যাকএন্ডের কাস্টমাইজেশন যেটা ওইটা। তারপর মিডিয়াতে গেলে আমরা কি পাবো? মিডিয়াতে গেলাম, হ্যাঁ অবশ্যই, যদি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড দিব। যদি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, অবশ্যই আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড দেবো, কারণ সে ওয়ার্ডপ্রেস থেকেই তো কন্ট্রোল করবে সম্পূর্ণ কিছু। মিডিয়াতে গেলাম, মিডিয়া থেকে লাইব্রেরি দেখতে পাচ্ছি। এখন লাইব্রেরিতে কি কি আছে, আমরা যে যদি কোনো লাইব্রেরি, বা কোনো লাইব্রেরি বলতে যে মিডিয়া যেগুলো আছে, ইমেজ, অডিও, ভিডিও, সম্পূর্ণ আমরা মিডিয়া থেকেই কন্ট্রোল করতে পারি। আমরা চাইলে এখানে কোনো ইমেজ অ্যাড করতে পারি, কোনো ভিডিও অ্যাড করতে পারি, যে কোনো অডিও অ্যাড করতে পারি। আমরা সব এখান থেকে যে কোনো কিছু একটা অ্যাড করে নিলাম, একটা লগো আছে, লগোটা অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছি এটা মিডিয়াতে অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন? অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা দেখেন, আমরা অ্যাড নিউ পোস্টে যাই, অ্যাড নিউ পোস্টে যাওয়ার পরে আমরা যদি একটা ফিচার ইমেজ ওখান থেকে সিলেক্ট করি, দেখেন ওই ইমেজটা কিন্তু দেখাচ্ছে অলরেডি আপলোড হয়ে আছে মিডিয়াতে, মানে ওয়ার্ডপ্রেস যে ডাটাবেজ যেটা আছে, ডাটাবেজ এটা কি আপলোড আছে অলরেডি, এজন্য আমরা এই যে ডাটাবেজ ক্রিয়েট করছিলাম ওইখানে স্টোর। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওইখানে টেবিল আকারে আছে সবগুলা। আমরা চাইলে অডিও অ্যাড করতে পারি, ভিডিও, সম্পূর্ণ সবগুলো আমরা অ্যাড করতে পারবো। আমরা চাইলে এখানে সম্পূর্ণ কিছু অ্যাড করে রাখতে পারি, পরে জাস্ট ইউজ করে নিতে পারি, অথবা আমরা সময় সময় যদি থাম্বনেল গুলা অ্যাড করার প্রয়োজন হয়, তখন আমরা থাম্বনেল গুলো অ্যাড করে নেব। টোটাল কথা হচ্ছে, আমাদের ওয়েবসাইটে যে ইমেজ, অডিও, ভিডিও যেগুলাই থাকবে, সবগুলা কোথায় থাকবে? লাইব্রেরিতে থাকবে। মিডিয়ার আন্ডারে যে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে থাকবে। আমরা অ্যাড নিউ করতে পারি, একই কথায়, ওই বাটনে আর ওই বাটনের একই কাজ। হ্যাঁ, স্টোরেজের মতো কাজ করে। ওইটা গ্রিড আকারে রাখতে পারে, অথবা দেখতে পাচ্ছি অনেক অনেক ভাবে রাখা যায়, মোডটা চেঞ্জ করা যায়। তো এটা হচ্ছে ফিল্টার, অল মিডিয়া আইটেম। যদি কোনো অডিও, ভিডিও আমরা ফিল্টার করতে চাই, ভিডিওতে ক্লিক করে দেখতে পাচ্ছি কোনো ভিডিও নাই, অডিওতে ক্লিক করাবো কোনো অডিও, ডকুমেন্টে ডকুমেন্ট নাই, আমরা আছে জাস্ট ইমেজ আছে। আমরা যদি সবগুলো থাকতো, তখন আমরা যখন ফিল্টার করতাম তখন চলে আসতো। তাহলে মিডিয়ার বিষয়টা আশা করি বুঝছেন। আর আমরা এখন দেখেন, এখন যদি আমাদের কি করতে হয়, আমরা সাপোজ একটা ওয়েবসাইটে একটা ইমেজ ইউজ করব, তখন আমরা একটা ইমেজের লিঙ্ক হয়তো কোথাও দিব, অথবা আমাদের ওয়েবসাইটের পার্টিকুলার যে কোনো জায়গায় আমরা ইমেজটা ইউজ করতে পারি। তখন আমরা চাইলে ইমেজে ক্লিক করব, ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে তার অল্টারনেটিভ যে ট্যাগ যেটা আছে ওইটাও চলে আসছে, অল্টার ট্যাগ যেটা আছে, আমরা টাইটেলও চলে আসছে, ক্যাপশনও সবগুলো চলে আসছে, আবার নিচে লিঙ্কটাও আছে। এখন আমরা ওই লিঙ্কটা ইউজ করতে পারি যে কোনো জায়গায়, আমারটা সার্ভারে আপলোড আছে অলরেডি। যদি আমরা সার্ভারে কাজ করতেছি না, যখন আপনার সার্ভারে কাজ করবেন তখন থাকবে এটা, এখানে শুধু ইমেজটা দেখাচ্ছে। আমরা যে ইন্সপায়ার এলিমেন্ট করে ইমেজ দেখি, আমরা ওখান থেকে কিন্তু ইমেজগুলা বা মিডিয়াতে থাকে ইমেজগুলা, এর জন্য আমরা ওয়েবসাইটে দেখতে পাই। যেখানে ওইটা ইমেজের অল্টারনেটিভ সম্পূর্ণ ট্যাগগুলো আছে, টাইটেলও আছে, ক্যাপশন আমরা দিয়ে দিতে পারি।
আর তাহলে লাইব্রেরি গেল, তারপর একটু নিচে আসি আমরা পেজেসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি দুইটা পেজ অলরেডি ক্রিয়েট করা আছে, আমরা দেখতে পাচ্ছি। এখন পেজ কি, ওয়েবসাইটের পেজ তো অবশ্যই সবাই বুঝতেছে, নাম থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে হোম পেজ হতে পারে। হোম পেজ হচ্ছে একটা পেজ, অ্যাবাউট পেজ হচ্ছে আর একটা পেজ, আবার কন্টাক্ট পেজ হচ্ছে আর একটা পেজ। মানে এক একটা পেজ আমরা ওখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। আমরা তাহলে নতুন কোনো পেজ ক্রিয়েট করতে পারি। টাইম করে নিচ্ছি। পেজের টাইটেল দেবো এখানে, তারপর পেজের আমরা পোস্ট যেভাবে করছিলাম পেজের কন্টেন্ট দেবো এখানে, তারপর আমরা পেজের ফিচার ইমেজটা এড করতে পারি বা টেমপ্লেটটাও দেখিয়ে দিতে পারি এখান থেকে। স্ট্যাটাস তো আমরা একটু আগে যেভাবে দেখছিলাম, প্রাইভেট, পাসওয়ার্ড প্রোটেক্ট, এরকমই কিন্তু স্ট্যাটাসটাও আছে। তারপর কখন পেজটা আপলোড হবে তাও কিন্তু দেখাচ্ছে এখানে। পেজ থেকে আমরা পোস্টে যেভাবে করছিলাম পেজও সেম দেখাচ্ছে, কিন্তু পোস্ট আর পেজে ডিফারেন্ট আছে। বুঝতে পারছেন? পেজ হচ্ছে ওয়েবসাইটের পার্টিকুলার এক একটা সাবজেক্টের উপর একটা পেজ থাকে। সাপোজ অ্যাবাউট আপনার একটা কোম্পানি আছে, একটা কোম্পানি একটা ওয়েবসাইট আছে। এখন আপনি চাচ্ছেন প্রথমে সম্পূর্ণ পেজগুলো দিয়ে দিবেন, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটের জন্য আলাদা একটা ডিজাইন চলে আসবে, নির্দিষ্ট একটা ডিজাইনের ভিত্তিতেই কিন্তু অ্যাবাউট পেজটা আসবে। তখন আপনি একটা নতুন একটা পেজ নেবেন, দেন ওইটা ওইখানে দিয়ে দিবেন। এখন ওইখানে আরো অনেক কিছু আছে, আমরা জাস্ট এতটুকু জাস্ট বুঝি। পেজ বিল্ডার থাকলে পেজ বিল্ডারের নতুন করে ডিজাইন করে দেয়া অপশন আছে। বাস এতটুকু বুঝি পেজে কিভাবে টাইটেল অ্যাড করতে হয়, পেজের কন্টেন্ট কিভাবে অ্যাড করতে হয়, ফিচার ইমেজ এড করতে হয়। আমরা একটা পেজে একটু অ্যাড করি, কন্টেন্টটা একটু দিয়ে দেই, টাইটেলটা একটু দিয়ে দিই, এখানে একটা ফিচার ইমেজও দিয়ে দিই, একটা ওইটা দিয়ে দিলাম, যেটা আপলোড করা আছে ওইটা দিয়ে দিলাম। টেমপ্লেট দরকার নেই, টেমপ্লেট যেটা আছে ওইটাই থাক। আমরা ফুল হোয়াইট দিই, টেমপ্লেটটা ফুল হোয়াইট টেমপ্লেট দিই। এখন যদি আমরা পাবলিশ করি, দেখেন ওইগুলো কিন্তু আবার কি করা যায়, কলাপসও করা যায়। অনেক সময় কলাপস থাকতে পারে, যারা নতুন নতুন কলাপস থাকে বুঝতেন যে হ্যাঁ পাবলিশ বাটন কোথায় গেল। হ্যাঁ, আমরা ওটা ক্লিক করে কলাপসটা সেগুলো কিন্তু আমরা পাবলিশটা দিতে পারি। এখন যদি আমরা রিলোড দিই ওয়েবসাইট পেজটা কি দেখতে পাবো? দেখতে পাচ্ছ ওইটা মেনুতে চলে আসছে, তাই না? আমরা ওগুলোও চেঞ্জ করতে পারি, আমরা ওগুলো একটু পরে চেঞ্জ করবো। আমরা দেখতে পাচ্ছি এতটুকু দেখে আমরা মেনুতে চলে আসি। আমরা পেজে ক্লিক করি, পেজে ক্লিক করার পর পেজে দেখতে পাচ্ছি প্রথমে টাইটেল আছে, তারপর ইমেজ আছে, তারপর কন্টেন্ট আছে, তাই না? এই টাইটেলের মধ্যে আমি কি যে কোনো ল্যাঙ্গুয়েজ দিলে আসলে কি ইমেজ? ওই পেজের মধ্যে যে পেজের টাইটেল বা যে কোনো ল্যাঙ্গুয়েজ বাংলা দিলাম তাহলে কি বাংলা কিন্তু আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে, অবশ্যই আসবে, আসবে না কেন? এটা কি যে ডাবল পেজ বা একাধিক পেজ বানানো বুঝি নাই। আর এখানে কি আরেক পেজে যায় হ্যাঁ হ্যাঁ, আমরা একটা পেজে যায় ওইটা হচ্ছে একটা পেজ, আমরা ওইটা হচ্ছে হোম পেজ, তাই না? কিন্তু ওইখানে ক্লিক করার পরে কিন্তু আরেকটা পেজ হয়ে গেছে। ওইটা হচ্ছে, ডাবল পেজ বা হ্যাঁ একাধিক পেজ। হ্যাঁ হ্যাঁ, মাল্টিপল পেজ, যেটা বলে মাল্টিপল ওয়েবসাইট, ওইটা আরেকটা পেজ। আবার সিম্পল পেজে গেলে কিন্তু আরেকটা পেজ হয়ে গেছে। বুঝতে পারছেন? আবার আমরা যখন পোস্টে গেছিলাম, পোস্ট কোথায়, হ্যাঁ পোস্টে যাওয়ার, পোস্টে ক্লিক করার পর ওইটা হচ্ছে আরেকটা পেজ। বুঝতে পারছেন? এক একটা পেজ, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পেজ। এখন দেখেন এডিটরের মুডে দেখি, আমরা এডিটর মুডে দেখতে পাচ্ছি আমরা পোস্ট গুলাকে কিভাবে এডিট করতে পারি। সাপোজ প্রথম যে ওয়ার্ড বা প্রথম যে লাইনটা আছে আমরা সেটা বোল্ড থাকবে। বুঝতে পারছেন? আমরা তাতে এতটুকু জায়গা কি থাকবে, ইটালিক থাকবে, আমরা ইটালিক করে দিতে একদম ইজি কাজগুলো। কিন্তু আমরা তাতে সবগুলা সেন্টার লাইন হয়ে থাকে, তো সবগুলা সিলেক্ট করে সেন্টার লাইন দিয়ে দিব। বুঝতে পারছেন? আমরা চাচ্ছি ওইটা একটু লিঙ্ক আপ থাকবে, আমরা অ্যাঙ্করটাকে যে কাজটা করছিলাম সেম ভাবে আমরা চাচ্ছি ওইটা একটু লিঙ্ক আপ থাকবে। এখন আমরা এখানে একটা লিঙ্ক দিয়ে দিব। তখন আমরা প্রথম আলো লিঙ্কটা দিয়ে দিলাম, প্রথম আলো লিঙ্ক দিলাম।
এখন কথা হচ্ছে আমরা লিঙ্কে যখন ক্লিক করব নতুন পেজে ওপেন হবে, ওইটা চাই তাই না? আমরা ওইটা কিভাবে দিব? আমরা টার্গেটটা দিব, আমরা ওই সেটিং দেখতে পাচ্ছি আমরা লিঙ্ক অপশন, তাই না? লিঙ্ক অপশনে দেওয়ার পর আমরা হ্যাঁ ওপেন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব আমরা ওইখানে দিয়ে দিলেই কিন্তু ওইটা ক্লিক করার পর নতুন ট্যাব ওপেন হবে, বুঝতে পারছেন? তারপরে ওইটা নাম্বার অ্যালাইন হয়ে যায়, আমরা সবগুলো হচ্ছে নাম্বার, একটা নাম্বার অ্যালাইন হয়ে থাকবে। তারপর ওইটাও দেওয়া যায়, অনেকগুলো দেওয়া যায়, আমরা ওইটা করে দিচ্ছি জাস্ট ওইভাবে সেন্টার অ্যালাইন করে রাখি। সেন্টার অ্যালাইন করতে হ্যাঁ। তারপর আমরা চাচ্ছি এতটুকু জায়গা কি থাকবে, হেডিং আকারে থাকবে। দেখুন আমরা হেডিংটা সিলেক্ট করে দিতে পারি। না এতগুলো না, পুরোটা হয়ে যাচ্ছে, আমরা নির্দিষ্ট কোনো জায়গা পারবো না। আমরা পুরোটা হয়তো হেডিং আকারে রাখবো না, প্যারাগ্রাফ আকারে রাখবো। প্যারাগ্রাফ সম্পূর্ণটা আমরা কন্টেন্ট গুলা কি হেডিং আকারে থাকবে না প্যারাগ্রাফ আকারে থাকবে, এটাই দেখাচ্ছে এখানে। অথবা আমরা চাইলে ওই কন্টেন্ট একটু চেঞ্জ করে দিতে দেখি। না সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না? এটা করা যায় অ্যাকচুয়ালি, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফের মধ্যে আছে, এর জন্য হয়তো এটা হচ্ছে না। কিন্তু আমরা একটা কাজ করি, আমরা এখানে কি করি, আমরা এখানে একটা সাবজেক্ট কিছু দিই হেডিং, ওইটা একটু চেঞ্জ করি আমরা। ওইটা প্যারাগ্রাফ দিলাম কিন্তু ওইটা ঠিকই হেডিং রয়ে গেছে। এখন আমরা হেডিংটা একটু হেডিং 1 দিতে পারি, বুঝতে পারছেন? ওগুলো আমরা ওইভাবে কন্ট্রোল করতে পারি। সাপোজ আপনি লম্বা একটা পোস্ট লিখলেন, তো লম্বা একটা পোস্ট দিই, প্রথমে একটা প্যারাগ্রাফ থাকবে, একটা প্যারাগ্রাফ দিলাম, আমরা একটু লেফট লাইন করি, রাইট, আপনি যাচ্ছেন, তারপরে একটা হেডিং থাকবে তাই না? তারপর আপনি সাপোজ সাপোজ হেডিং লিখে আবার হেডিং, হেডিং টেক্সট, আমরা ওইটাকে হেডিং করে নিতে পারি, H4 দিয়ে দিতে পারি। তারপর আবার আমরা একটা প্যারাগ্রাফ নিতে পারি, আবার হেডিং নিতে পারি, যে কোনো কিছু নিতে পারবো, আমরা সুন্দরভাবে আমাদের মতো করে দিয়ে দিতে পারবো। তারপর দেখেন ওইখানে একটা ভিজুয়াল আছে, একটা টেক্সট, টেক্সটে গেলে দেখেন ওগুলোর কোড দেখাচ্ছে, বুঝতে পারছি? আমরা যে H4 দিয়ে নিচ্ছি ওইটা H4 দেখাচ্ছে, ওইটা যে প্যারাগ্রাফ দিয়ে নিচ্ছি ওইটা প্যারাগ্রাফ দেখাচ্ছে। তারপর ওইখানে স্টাইল টেক্সট অ্যালাইন সেন্টার, আমরা ওইখান থেকে সেন্টার লাইন যেটা করছি ওইটার জন্য কি হয়েছে, বা লেফটে লাইন করেছিলাম ওইটার জন্য একটা স্টাইলে যেটা অ্যাট্রিবিউট জেনারেট হয়েছে। আমরা দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ভিজুয়াল, একটা হচ্ছে টেক্সট। ভিজুয়ালে গেলে কিভাবে দেখাবে ওইটা দেখাবে, আর টেক্সটে গেলে ওইটা কোডিংটা দেখাবে, বুঝতে পারছেন? আমরা কোডিংটা ওখান থেকেও কিন্তু কোডিং করে দিতে পারবো, অর্থাৎ এতটুকু জায়গা ডিলিট হয়ে যাবে, তখন দেখেন একটা ডিল নামে একটা ট্যাগের ভিতরে ওইটা চলে আসছে। বা লিঙ্ক আপ ওখান থেকেও করতে পারি, টেক্সট থেকেও করতে পারি, ভিজুয়াল থেকে, ওগুলো একটু দেখে নেবেন নিচ থেকে সম্পূর্ণ সবগুলা, সবগুলা দেখালে তো টাইমের ব্যাপার আছে, আপনার নিচ থেকে দেখে নেবেন সম্পূর্ণ জিনিসগুলা। হ্যাঁ right. তারপরে হ্যাঁ ওগুলা তো আছেই, তারপর কমেন্ট থাকলে আমরা এগুলা দিয়ে দিতে পারি। এখন যদি আমরা এটাতে ক্লিক করে দেখতে পাবো আমরা যে কিছুটা এডিট করছি, হ্যাঁ আমরা কিছুটা এডিট যেগুলো করছি ওগুলো দেখাচ্ছি এখানে। হুম। তাহলে অল পেজেস যাই, আমরা পোস্টগুলো যেভাবে এডিট করছিলাম, আপনি যাচ্ছেন ওই পেজটা ডিলিট করে নেবেন, তখন এখানে টিক চিহ্ন দিয়ে ওইটাতে মুভ টু ট্রাসে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন, ওইটা ডিলিট হয়ে গেল। এখন যাচ্ছেন আপনি ওইটা ডিলিট করবেন, আপনি ওইখানে না দিয়ে আপনি ওইখানে সিলেক্ট না করে আপনি শুধু ট্রাসে ক্লিক করলে কিন্তু ট্রাশ হয়ে যাবে। দেখেন ওইটা নাই, ওইটা কিন্তু ট্রাশে আছে। এখন আমরা ওইখান থেকে আবার রিকভার করতে পারি এটা, বুঝতে পারছেন? এখন আমরা চাইলে ওইখান থেকেও আবার মুভ করতে, দেন ডিলিট পার্মানেন্টলি, আমরা ওইখান থেকেও পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারি। এখন আর ডাটাবেজও থাকবে না ওইটা। এখন দেখতে পাচ্ছি আমরা শুধু ওয়ালে আছে, আর ওয়ালে একটা আছে, ড্রাফটে একটা আছে, আর কিছু নেই, বুঝতে পারছেন? ওইটা হচ্ছে পেজের বিষয়গুলা, ওরা জাস্ট আপনাদের মেনুগুলো পরিচয় করে দিচ্ছে, আর তো অনেক কিছু আছেই।
কমেন্টসে গেলে আমরা কমেন্টসগুলো দেখতে পারবো, কেউ যদি কোনো কমেন্ট করে থাকে তাহলে সম্পূর্ণ কমেন্টগুলো চলে আসছে এখানে, একটু আগে যেগুলো দেখছিলাম আমরা। এখন অ্যাপিয়ারেন্সে কিছু কাজ আছে। অ্যাপিয়ারেন্সে কাজগুলো দেখার আগে আমরা একটা ব্রেকে যাই। অ্যাপিয়ারেন্সে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, ওগুলো আমরা দেখার আগে একটু ব্রেকে যাই। আপনারা ঠিক 12টায় চলে আসেন, বুঝতে পারছেন? ঠিক আছে। ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা অ্যাপিয়ারেন্স পর্যন্ত কাজ করছিলাম না? এখন আমরা অ্যাপিয়ারেন্সে ক্লিক করি। অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি অনেকগুলো মেনু আছে। সবাই কি আছেন? কথা শুনতে পাচ্ছেন আমার? টিমে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো থিম আছে, 3টা থিম আছে। বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে 3টা থিম দিয়ে রাখছে। এখন যদি আমরা চাই আমরা নতুন কোনো থিম দিব অথবা নতুন কোনো টেমপ্লেট আমরা কি করব, অ্যাড করব, আর যেটা আছে ওইটা আমরা একটু চেঞ্জ করে নেব। তাহলে কোথায় ক্লিক করব? অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থিমে ক্লিক করার পর দেখেন অনেকগুলো থিম আছে এখানে, প্রচুর থিম আছে। আমাদের যদি লোকাল কম্পিউটারে কোনো থিম আপলোড দিতে হয়, আমরা কোথায় দিব? আপলোড থিম। দেন এখান থেকে আমরা ফাইলটা দেখিয়ে দিব। আমরা ওইখানে আবার তার অনলাইন রিপোজিটরি যেটা আছে ওইটা থেকে দেখি। আমরা সাপোজ ওই থিমটা দিব, অথবা নতুন করে যে কোনো থিম আছে সার্চ করে নেব। তাহলে আমরা ওশান ডাব্লিউপি আছে ওইটা দিতে পারি। ওইখানে দেখতে পাচ্ছি একটা থিম আছে, ওইটা ইনস্টল করে নিতে পারি। তবে আস্ট্রা, এটা গতকালকে যে থিমটা দেখছিলাম আমরা ওইটাও নিতে পারি। ওইখানে ইনস্টল দিব, আমরা ইনস্টল দিয়ে এটা ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই পাবো, দেখাচ্ছে। ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাক্টিভ করে নিব। এখন দেখতে পাচ্ছি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের সাইজ যেটা আছে ওইটা রিলোড দিয়ে দেখি, আমরা দেখতে পারবো যে এটা চেঞ্জ হয়ে গেছে। দেখছেন, আমরা দেখতে পাচ্ছি টেম্পলেটটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের যে পোস্ট যেগুলো করছিলাম আমরা ওগুলো ওখানে দেখাচ্ছে, আর পেজ যেগুলো আছে ওগুলো তো ডিলিট করে দিচ্ছিলাম, এখন পেজগুলো দেখাচ্ছে না। সুন্দর একটা থিম চলে আসছে এখানে, বুঝতে পারছেন? এখন চাইলে আমরা থিমটাকে কাস্টমাইজ করতে পারি। আমরা প্যানেলসে যদি কাস্টমাইজে ক্লিক করি, আমরা কাস্টমাইজে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি অনেক অপশন আছে এখানে। গ্লোবাল নামে একটা অপশন আছে, এবং গ্লোবালে এখন দেখেন সব থিমে কিন্তু
ওইরকম কাস্টমাইজেশন বেশি থাকে না। যারা যেমন ডাব্লিউপি আস্টা যা প্রোভাইডার যে ক্রিয়েট করেছে সে ওইখানে যে কাস্টমাইজেশনের যে অপশন আছে ওইগুলা সে ক্রিয়েট করে রাখছে বিধায় কিন্তু আমরা পাচ্ছি। সব টিমে যে এরকম পাবো এরকম কথা না। হয়তো কোন টিমে শুধু হেডার না থেকে ওইগুলা থাকে, 3টা অথবা 4টা থাকতে পারে, অথবা ওগুলা থাকবে। বুঝতে পারছেন? সবগুলা যে থাকবে এরকম কথা না। যারা আর যেগুলা রাখবে আমরা ওইগুলা কাস্টম ভাবে ক্রিয়েট করে নিতে পারি। আমরা যখন টিম ডেভেলপমেন্ট দেখবো আমরা ওইখানে কিভাবে আমরা অপশন গুলা দিয়ে দিতে পারি ওগুলো দেখে নিতে পারি। আমরা গ্লোবালে ক্লিক করলাম, গ্লোবালে ক্লিক করে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি দেখতে পাচ্ছি। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছি ফন্টের সাইজ গুলা কেমন হবে, কোন ফন্ট ফ্যামিলি হবে, ওইটাও কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। টেমপ্লেটে কোন ফন্ট ফ্যামিলি হবে, ফন্ট ওয়েট কতটুকু থাকবে, টেক্সট ট্রান্সফর্ম, লাইন হাইট, প্যারাগ্রাফ মার্জিন, বটম কত, ওটা সবগুলো কিন্তু আমরা বডি এন্ড কন্টেন্ট, বডি আর কোনটা, ওগুলো হচ্ছে বডির কন্টেন্টের ভিতরে। টোটাল হচ্ছে বডির ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে ওগুলার ফন্ট ফ্যামিলি কোনটা হবে, ফন্ট সাইজ কত হবে, সবগুলো এখান থেকে দেবো। আমরা যেখানে ফন্ট সাইজ এখানে বাড়িয়ে দিলাম, 20 দিলাম, তখন দেখুন এখানে চেঞ্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন ফন্ট সাইজটা কিন্তু 20 বেড়ে গেছে, তাই না? আচ্ছা 29, আমরা যেভাবে আছে ওইভাবেই রাখি। কত ছিল? 16। হ্যাঁ। তারপর একটু ব্যাকে যাই আমরা। হেডিং, আমরা হেডিং গুলার কোন ফন্ট সাইজ কেমন থাকবে, ফন্ট ফ্যামিলি কি থাকবে, হেডিং হচ্ছে ওইগুলা। ফন্ট ফ্যামিলি কিভাবে থাকবে, ফন্ট ওয়েট, ফন্ট সাইজ, টেক্সট ট্রান্সফর্ম। আমরা যদি কি দেয়, আপার কেস দেই, দেখতে পাচ্ছি সবগুলো আপার কেস হয়ে গেছে, তাই না? হেডিং যা আছে সবগুলো আপার কেস হয়ে গেছে। আমরা যদি ক্যাপিটালাইজ দিই সবগুলা, সব হেডিং ক্যাপিটালাইজ হয়ে গেছে। একটু ব্যাকে যাই। আরো কিছু ধরো কালার কি থাকবে, কালার, টেক্সটের কালার কি থাকবে, থিম কালার কি থাকবে, লিঙ্কের কালার কি থাকবে। সবুজ টেক্সটের কালার কি দেয়া আছে এখানে, একটা দেয়া আছে। আমরা টেক্সটের কালার চেঞ্জ না করে লিঙ্কের কালারটা চেঞ্জ করি বলুন তো। দেখেন আমরা যদি চেঞ্জ করি দেখতে পাবো লিঙ্কের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এগুলো হচ্ছে কি লিঙ্ক, আমরা ওখান থেকে চেঞ্জ করতে পারছি। তো যেভাবে আছে ওইভাবে রেখে দিতে পারি। তারপর হেডিং কালার, সবগুলো ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে থাকবে সবগুলো কিন্তু ওইখান থেকে কি করা যায়, কন্ট্রোল করা। যেগুলো দিয়ে রাখছে অনেক অপশন গুলো আস্তে আস্তে দিয়ে রাখছে তারা, সব টিমে ওরকম পাবেন এরকম কিছু না। যারা যে টিমে যতটুকু দেয় অপশন, যে অপশন গুলা দেয় যে টিমে কাস্টমাইজের জন্য ওইগুলোই পাবেন আপনারা। তারপর কোন লেআউটটা, লেআউটটা কেমন লেআউট থাকবে, ফুল ওয়াইড থাকবে না দেখি একটু। হ্যাঁ ওইটা হচ্ছে ফুল ওয়াইড লেআউট। আমরা যদি কন্টেন্ট স্ট্যাশ দেই, ফুল ওয়াইড স্ট্যাশ, তখন দেখতে পাচ্ছি কোনো মার্জিন কোনো কিছু নেই, লাস্টে একদম একদম লেগে আছে। বুঝতে পারছেন? বাট এটা সবসময় কন্টেন্টের দিকে রাখা ভালো। তারপর পেজ লেআউট কিন্তু দেখাচ্ছি। তারপর ব্লগ, ব্লগ পোস্ট লেআউট, ওইটাও আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। ওইগুলো অপশনগুলো দেখে নেবেন নিচ থেকে, সবগুলো দেখার প্রয়োজন মনে করি না। কি কি হলো, তারপর ওইখানে দেখেন কালার এন্ড বর্ডার, বুঝতে পারছেন? টাইপোগ্রাফি, বাটন, বাটন যেগুলো আছে, বাটন কোনগুলা, ওয়েবসাইটে অনেক সময় অনেক বাটন পাবো। বাটনগুলো কোন কালার বর্ডার কি থাকবে সবগুলো কিন্তু ওইখান থেকে ক্লিক করা হয়, ডিপেন্ড করা। আবার মার্জিন পেরি সবগুলো আছে এখানে। আমরা গ্লোবাল থেকে বের হয়ে যাই, ব্লগে যাই, সিঙ্গেল ব্লগ, ব্লগ আর্কাইভ, আর্কাইভ পেজের ব্লগগুলো অনেক অপশন আছে। আমরা অপশনগুলো নিয়ে বিস্তারিত যখন একটা কমপ্লিট একটা ওয়েবসাইট ক্রিয়েট করব তখন আমরা অপশনগুলো নিয়ে বিস্তারিত কিভাবে কোনটাতে চেঞ্জ করা যায় ওগুলা আমরা লাইভ দেখবো। এখন জাস্ট আমরা অপশনগুলো একটু দেখে নেই। সাইড বার, সাইড বার কি, ওইটা হচ্ছে সাইড বার, বুঝতে পারছেন?
ওইটা হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট এরিয়া, আর ওইটা হচ্ছে সাইড বার। সাইড বারের ওয়াইড কতটুকু থাকবে এখানে দেওয়া আছে। তারপর ফুটারে আসি, ফুটারে কি কি আছে আমাদের দেখি। শুধু একটা টেক্সট আছে তাই না, আমরা ফুটার উইজেট, আমরা উইজেটের দরকার নেই, আমরা চাইলে ওইরকম কি করতে পারি, নিয়ে আসতে পারি। চেঞ্জ হয়ে গেল, দেখেন ফুটার উইজেট 1 2 3 এরকম ভাবে ফুটার উইজেট, অথবা আমরা লেআউট ছাড়া শুধু টেক্সটটা রাখতে পারি। ওই টেক্সটটা কিভাবে চেঞ্জ করবো, আর ফুটার বার থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সট আছে একটা। আমরা ওইখানে যেভাবে আছে ওইটা সেভাবেই থাকবে, কারণ ওইটা ডায়নামিকলি কি হবে, চেঞ্জ হবে। এটা 2020 2021 সালে এটা চেঞ্জ করে যাবে না, এটা অটোমেটিক্যালি 21 আসলেই কিন্তু এটা কি হয়ে যাবে, 2021 হয়ে যাবে। তারপর আমরা যদি এখানে পাওয়ার্ড বাই থিম অথর দিই, থিম অথর না দিয়ে পাওয়ার্ড বাই, আমরা যদি এখানে দিই এলইডিসি, যদি এলইডিসি দেওয়া ঠিক না, থিম অথরই থাকবে এলইডিসি। দেখেন এখানে চেঞ্জ হচ্ছে ওইগুলা। সবগুলো আমরা কিন্তু কাস্টমাইজ থেকে কিন্তু আমরা কি করতে পারি। আর মেনু উইজেটে বুঝলেন, হ্যাঁ লাইভ কাজ, আমরা মেনু উইজেট গুলো অন্য জায়গায় দেখবো, আমরা ওইখান থেকে করা যায়, বাট আমরা একটু appearance দেখে দেখে নিব। তারপরে সম্পূর্ণ চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আমরা আপলোড করে দেবো, পাবলিশ করে দেবো। এখন কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা পাবলিশ করে দিলাম। তারপরে একটু আবার যাই আমরা অ্যাপিয়ারেন্স কাস্টমাইজের কিছুটা অপশন আমরা জেনে নিলাম কিভাবে কাজ করে, একটু দেখে নেবেন, নিচ থেকে ঘাটাঘাটি করে নেবেন। ডাব্লিউপি আস্টার টিমটা ইনস্টল করে একটু দেখে নেবেন আরো কিছু জিনিস। তারপরে দেখতে পাচ্ছি উইজেট নামে একটা অপশন আছে। উইজেট কি অ্যাকচুয়ালি, উইজেট হচ্ছে এক একটা ব্লগ, একটা ওয়েবসাইটের সাইড বারে অনেকগুলো উইজেট দেখতে পাচ্ছি আমরা। ওইটা হচ্ছে রিসেন্ট পোস্টের জন্য, ওইটা হচ্ছে একটা উইজেট তাই না, আর ওইটা হচ্ছে আরেকটা উইজেট, আর্কাইভটা হচ্ছে আরেকটা উইজেট, ওইটা হচ্ছে আরেকটা উইজেট, সবগুলো হচ্ছে একটা উইজেট। একটু আগে যে আমরা ফুটারের লেআউটটা চেঞ্জ করছিলাম, ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে ফুটার একটা উইজেট, ফুটারের উইজেট সবগুলো হচ্ছে এক একটা উইজেট, বুঝতে পারছেন। আমরা ফুটারটা ওইভাবে উইজেট আকারে রাখি। দেখেন মেইন সাইড বারে প্রথমে কি আছে, কোন উইজেটটা রাখা আছে, উইজেট লিস্ট, দেখেন সবগুলা লিস্ট দেওয়া আছে। কাস্টম স্টাইল রাখতে পারি, ইমেজও রাখতে পারি উইজেটে। আমরা মেইন সাইড বার নামে একটা উইজেট দেখতে পাচ্ছি, ফুটার সেকশন, ফুটার বার সেকশন 1 2, ফুটার বার ওগুলা, আর ফুটার উইজেট এরিয়া দেখতে পাচ্ছি অনেকগুলা উইজেট আছে। মেইন সাইড বার কোনটা, মেইন সাইড বারটা হচ্ছে ওইটা। মেইন সাইড বারে কি আছে, প্রথমে সার্চ বার আছে, তারপর রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট। আমরা এখানে দেখি কি কি আছে, প্রথমে সার্চ বার আছে, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট আছে তাই না। তারপর আর্কাইভ ক্যাটাগরি মেটা দেখতে পাচ্ছি, আর্কাইভ আছে এখানে, ক্যাটাগরি হচ্ছে মেটা আছে। দেখো এখান থেকে যদি আমরা কোনো কিছু বাদ দিয়ে দিই, মেটাটা এখানে বাদ দিয়ে দিই, আমি এখানে নিয়ে আসলাম, এখন শুধু ক্যাটাগরি পর্যন্ত আছে তাই না। এখন যদি আমরা একটু রিলোড দিই, এখানে দেখেন মেটা নাই এখন, বুঝতে পারছেন। আমরা অন্য কিছু নিয়ে আসি, আমরা এখানে নতুন একটা উইজেট নিয়ে আসি। কোথায় নিয়ে আসবো, মেইন সাইড বারে আমরা সাপোজ তারপর দেখি দেখি একটু, আমরা ক্যালেন্ডারটা নিয়ে আসবো এখানে, দেখেন ড্রাগ করে কিন্তু নিয়ে আসতেছি, ড্রাগ করে আমরা উইথাউট টাইটেল দিই ক্যালেন্ডার। এখন যদি আমরা এটা রিলোড দেই, দেখতে পাচ্ছি ক্যালেন্ডার চলে আসছে, বুঝতে পারছেন। আমরা যে কোনো কিছু নিয়ে আসতে পারি, নেভিগেশন মেনু, পেজেস বা ইমেজ, যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারি। ওগুলো একটু ট্রাই করবেন, নিচ থেকে ট্রাই করবেন, বুঝতে পারছেন। আসলে ওই ইমেজটা আমরা উইজেটে অ্যাড করবো, রিলোড দিয়ে সেভ দেওয়া হয়েছে। লিঙ্ক, ইমেজেরটা লিঙ্ক আমরা কোনো কিছু, হ্যাঁ অবশ্যই সেভ দিতে হবে তো তাই না, সেভ না দিলে তো আসবে না। আমাদের এখানে ইমেজটা চলে আসছে। দ্যাট মিনস উইজেট হচ্ছে ওইগুলা
আবার ওইগুলো আমরা কন্ট্রোল করতে পারি। ওইগুলো কোথা থেকে কন্ট্রোল করব? ফুটার উইজেট এরিয়া 1 দেখতে পাচ্ছেন আমরা। ফুটার উইজেট এরিয়া 1 এ আমরা প্রথমে একটা ক্যালেন্ডার নিয়ে নিই। ফুটার উইজেট 1 এ ক্যালেন্ডার নিলাম। উইজেট 2 তে আমরা একটা কাজ করি, আমাদের ক্যাটাগরিটা নিয়ে আসি 2 তে, তারপর 3 তে আমরা কিছু একটা নিয়ে আসি, আর্কাইভটা নিয়ে আসি 3 তে, তারপর আমরা প্রবলি কি নিয়ে আসবো, রিসেন্ট পোস্ট নিয়ে আসলাম, রাইট? আমরা কিভাবে পোস্ট গুলো, কয়টা পোস্ট শো করবে ওগুলো সবগুলো দেখাচ্ছে কিন্তু এখানে। এখন যদি একটু রিলোড দিই আমরা, দেখেন আমরা যেগুলো নিয়ে আসছিলাম সেগুলোই চলে আসছে। বুঝতে পারছেন? ক্যালেন্ডার চলে আসছে, ক্যাটাগরি, আর্কাইভ, রিসেন্ট পোস্ট। তাহলে বুঝতে পারলেন তো উইজেট গুলো কিভাবে কন্ট্রোল করবো। উইজেটের নাম থাকে প্রথমে, আমরা নাম দেখেই বুঝতে পারবো যে এটা। এখন কথা হচ্ছে ফুটার সেকশন, ফুটার বার সেকশন 1 দেখি আমরা একটু কি আছে এখানে। ফুটার বার, হ্যাঁ, ফুটার বার শুধু একটা দেয়া আছে। আমরা একটা কাজ করি, ফুটার বার সেকশন 1 এ আমরা কিছু একটা নেই, চেক করার জন্য আমরা এখানে শুধু হ্যালো দিচ্ছি, হ্যালো দিলাম, সেভ করি একটু। আবার ওখানেও কিনে একটা কাস্টম HTML নেই, ওখানে জাস্ট হ্যালো। একটু দেখি আমরা একটু রিলোড দিয়ে। আচ্ছা, ফুটার বার মেবি অফ করা, কাস্টমাইজে ফুটার বারটা অফ করা, এর জন্য হয়তো আসছে না। দেখি একটু ডান করবো। আমরা কাস্টমাইজে দেখি একটু ফুটার বারটা কোথায়, ফুটার ফুটার বার সেকশন 1, সেকশন 1 এ ওইটা, সেকশন 2 টা নান করা, রাইট? এর জন্য এটা আসছে। সেকশন 2 যদি আমরা এনাবল করে দিই, এটা হচ্ছে সেকশন 1, এটা হচ্ছে সেকশন 2। বুঝতে পারছেন? এরকম দিতে পারি, আপনার প্রয়োজন আমরা একটা সেকশনই রাখবো। পাবলিশ করলাম। তাহলে উইজেট গুলো সম্পর্কে বোঝা গেছে তো মোটামুটি। কাস্টম উইজেটও ক্রিয়েট করা যায়, বা ওই রকম উইজেট আমরা হচ্ছে আর একটা উইজেট নিয়ে আসবো, বা আপনার এমন একটা টিমের এমন একটা টেমপ্লেট আছে, ওইটা উইজেট দিয়ে আপনি চাচ্ছেন কন্ট্রোল করতে, তখন এটা উইজেট আমরা ক্রিয়েট করতে পারি। ডেভেলপমেন্ট সেকশন গুলো দেখাবো আমরা কিভাবে নতুন উইজেট ক্রিয়েট করতে পারি। এখানে কয়টা উইজেট আছে, হেডার, মেইন সাইড বার, হেডার উইজেট আছে, তারপর ফুটার, যেগুলো আছে ওগুলো নির্দিষ্ট তারা টিমে দিয়ে রাখছে, ওগুলো জন্য ওগুলো আছে। আমরা চাইলে ওইটা কাস্টমার করে নিতে পারি, ডেভেলপমেন্ট পার্ট করবো ওইটা। তারপর উইজেটের বিষয়ে মোটামুটি ধারণা পাইছেন তো আপনারা? না কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন আছে? মেনুতে যাই আমরা। ওইটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আপনার প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখন মেনু কি? মেনু হচ্ছে ওইটা, আর উপরে যে মেনু বারটা দেখতেছি, আমরা এখন মেনু বার নাই, আমরা এখানে একটু মেনু বার নিয়ে আসতে পারি। কিভাবে মেনু বার নিয়ে আসবো? প্রথমে একটা মেনু ক্রিয়েট করে নিব, মেন মেনু দিয়ে একটা নাম, ক্রিয়েট মেনু। হ্যাঁ, মেনুটা ক্রিয়েট করার পরে আমরা দেখেন অনেকগুলো সেটিং চলে আসছে ওইখানে। প্রাইমারি মেনু, ফুটার মেনু। প্রাইমারি মেনু হচ্ছে প্রথম, ওইখানে যেগুলো থাকে ওগুলো প্রাইমারি মেনু। ফুটার মেনু নিচে একটা মেনু থাকতে পারে, হয়তো ওখানে ও যে কোনো জায়গায় যেখানে অপশন দিয়ে রাখছে তারা ওইখানেই শো করবে। আমরা, আচ্ছা ঠিক আছে, এখন মেনু অ্যাড করব আমরা। যেহেতু কোনো পেজ নাই, আমরা অলরেডি পোস্ট আছে কিনা, হ্যাঁ একটা পোস্ট, দুইটা পোস্ট আছে, আমরা পোস্ট নিচ্ছি না, আমরা কাস্টম মেনু নেই। আপনার যে পেজগুলো থাকবে, আপনি যে পেজগুলো অ্যাড করতে চান ওখানে ক্লিক করবেন, দেন এটা ওইখানে চলে আসবে।
আমরা ক্যাটাগরিতে দেখেন, আমরা পেজ এড করতে চাইলে আমরা ক্যাটাগরিগুলো যদি নিয়ে আসতে যাই মেনুতে, আমরা ক্যাটাগরিগুলো এখানে সিলেক্ট করে দিব। ওয়েব ডিজাইন, ফ্রন্ট এন্ড, HTML, গ্রাফিক ডিজাইন, দেন ওটা সিলেক্ট করে অ্যাড মেনু। দেখেন মেনুগুলো চলে আসছে। আমরা চাইলে কাস্টম মেনু দিতে পারি। কাস্টম লিঙ্ক আমরা সাপোজ দিলাম হোম। এখানে হোমের লিঙ্ক কি হবে? আপাতত হোমের লিঙ্ক তো ওইটাই হবে, তাই না? ওইটাই দিয়ে দিলাম। পোস্ট, পোস্টগুলো আমরা চাইলে নিয়ে আসতে পারি, পোস্টের প্রয়োজন নাই, আমরা জাস্ট এগুলো নিয়ে আসি। সেভ মেনু, দেখেন সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখতেছি, একটু রিলোড দেই। আচ্ছা, কোথায় আমরা শুধু সেভ করছি না, এখানে তো অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, তাই না? কোন জায়গায় মেনুগুলো কোন জায়গায় থাকবে। তো এখন আমরা সেভ দিলাম, একটু রিলোড দেই। দেখেন কত সুন্দর চলে আসছে, সম্পূর্ণ মেনুগুলো চলে আসছে। আমরা ওয়েব ডিজাইনে ক্লিক করি, কোথায় যাবে? ওয়েব ডিজাইনের ক্যাটাগরিতে যাবে, কিন্তু ওইখানে গিয়ে কোনো কিছু পাচ্ছে না, কারণ কোনো কিছু রাখি নাই আমরা ওয়েব ক্যাটাগরিতে, কোনো পোস্টে কোনো কিছু রাখি নাই। তারপরে এখন যদি আমরা কোনো মেনু রিমুভ করতে চাই, জাস্ট এখানে ক্লিক করব, দেন রিমুভ। অ্যাড করতে চাইলে এখানে ক্লিক করে সিলেক্ট করে দেন অ্যাড মেনু। আবার আমরা ড্রাগ করতে পারি, উপর নিচেও নিয়ে যেতে পারি। বুঝতে পারছেন? এখন একটু দেখি চেঞ্জ হয়েছে কিনা। হ্যালো ওয়ার্ল্ডটা অ্যাড করছি আমরা, হ্যালো ওয়ার্ল্ড আসছে কিনা। হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসে, তাই না? আমরা চাইলে ওগুলোকে সাব মেনু করতে পারি। দেখেন একটু যদি আমরা একটু ড্রাগ করে ভিতরে নিয়ে যাই, দেখেন এটা কি হয়, একটু সাব মেনু হয়ে যাবে। রিলোড দিই আমরা, দেখেন ওইটার আন্ডার এটা চলে আসছে। কত সুন্দর স্টাইলে একটা মেনু চলে আসছে, দেখছেন? আবার ওইটার আন্ডারে আমরা নিয়ে যেতে পারি। সেভ করলাম, দেখেন ওইটা গ্রাফিক ডিজাইনের আন্ডারে আছে, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ডের আন্ডারে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। গ্রাফিক ডিজাইনের আন্ডারে আছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ডের আন্ডারে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আছে, আর এটা দেখাচ্ছি এটা। মেনুগুলো আমরা ওইভাবে ক্রিয়েট করতে পারি, বুঝতে পারছেন? ওইখান থেকে মেনু, নতুন মেনু ক্রিয়েট করতে পারি। নতুন মেনু ক্রিয়েট করে যেন লোকেশনটা দেখিয়ে দিব, ফুটারের জন্য কোন মেনুটা দেখাবে, তাই না? ক্রিয়েট মেনু দিলাম, তারপরে ফুটার মেনু দিব, দেন এটা ক্রিয়েট করে মানে ক্রিয়েট করে নিলাম। যদি এখানে ফুটার মেনু দেই, ক্রিয়েট করার পরে নিচের অপশনগুলো চলে আসবে, দেন মেনুগুলা কোন কোন আইটেমগুলো রাখবো ওইটা রেখে আমরা ফুটার মেনু সিলেক্ট করে দিলেই কিন্তু এটা ফুটারে চলে আসবে। তো তাইলে আমরা মেনুটা মোটামুটি একটু ক্লিয়ার হইলাম। আর আজটা অপশনটা দেখেন, আজটা অপশন হচ্ছে তাদের দেয়া, ওইটা হচ্ছে ফুললি যে থিম থিম প্রোভাইড করে অপশন প্যানেলটা। লোগোটা কাস্টমাইজ করার জন্য কাস্টম ফন্ট কিভাবে নিয়ে আসা যায়, বা সেট কালার কিভাবে সেট করুন, ব্লগ লেআউট, সাইড বার, ওইটা হচ্ছে আমরা কাস্টমাইজেশনও দেখছিলাম, এগুলো আছে অলরেডি। বুঝতে পারছেন? কাস্টমাইজেশনও আছে, আবার তারা তাদের অপশনেও দিয়ে রাখছে একটা, দেখেন আইপিএনএস তার একটা অপশন দিয়েছে, এবং অপশন ওইগুলা রেখে দিয়েছে তারা। ওগুলো হচ্ছে প্রিমিয়াম, স্টিকি স্ক্রল টু টপ কমার্স, ওগুলো হচ্ছে প্রিমিয়াম, এর জন্য তারা ওগুলো দেখাচ্ছে না। আচ্ছা, ওগুলো হচ্ছে অ্যাক্টিভ, আমরা চাইলে ওগুলো অ্যাক্টিভ করে নিতে পারি। কাস্টম ফন্ট, কাস্টম টাইপ, টাইপ কিট আছে, তারপর ফন্ট সাইড বার ম্যানেজার, অনেকগুলো আছে, আমরা ওগুলো অ্যাক্টিভ করে নিতে পারি। সবগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবেন, আপনারা নিজ থেকে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বুঝতে পারবেন। এখন টিম এডিটরে আসি। আজটা অপশনটা কিন্তু ফুললি প্রোভাইড করে কে? যে টিম প্রোভাইডার, যে আমরা যদি আমাদের একটা সাপোজ আমরা কি করছিলাম যে মগো টেমপ্লেট, তাই না? আমরা মগো নামে মগো অপশন নামে কি করতে পারি, একটা অপশন নিয়ে আসতে পারি, এবং ওই অপশনে আমরা কি কি যা যা চাই ওইগুলো আমরা দেখে দিতে পারি। ওগুলো ডেভেলপমেন্টের পার্ট। এখন আমরা টিম এডিটরে যাই। টিম এডিটরে গেলে কি হবে দেখেন,
দেখেন এখানে দেখাচ্ছে তুমি কি ওগুলা দেখো, কারণ ওগুলা খুবই কেয়ারফুল, ওগুলো একটু পরে নেবেন, খুব কেয়ারফুলি ওগুলো চেঞ্জ করতে হয়, কারণ যদি কেউ কোডিং না জানে তাহলে ওখানে এডিট করলে কিন্তু তার পুরো টিমটা পুরো ওয়েবসাইটটা নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য প্রথমে কি দেখায়, একটা নোটিশ দেখায় তার। দেখেন নোটিশের পরে দেখেন সবগুলো আছে, কিন্তু এটা স্টাইল ডট সিএস, ওইটা যে স্টাইল ফাইল, তারপর টিমের ফাংশন ফাইল, ওগুলো বুঝবেন না আপনারা, ওইগুলো এডিট করতেও যাবেন না, যখন ডেভেলপমেন্ট শিখে নেবেন তখন আপনি এডিট করতে পারবেন, প্রবলেম না কোডিংটা। তারপর দেখেন আমরা এসএস নামে একটা এসএস জেএস যে সিএসএস ফাইলগুলো আছে, জেএস ফাইলগুলো আছে, ফন্টসের আমরা যেভাবে কাজ করছিলাম ফন্টস ফাইলগুলো আছে, ইমেজেস সবগুলো আছে। তারপর আইএনসি মানে ইনক্লুড নতুন কোনো প্লাগইন অথবা লাইব্রেরি যদি কি করে ইনক্লুড করে তখন আইএনসি ভিতরে আছে ওইগুলা। 404 পেজ আছে, আর্কাইভ পেজ আছে, কমেন্ট পেজ আছে, টিম ফুটার, টিম হেডার, সিঙ্গেল পেজ, একটা পেজ, সার্চ পেজটা কেমন থাকবে, সাইড বার কেমন থাকবে, সিঙ্গেল পোস্ট, সবগুলা কিন্তু ওইখান থেকে সম্পূর্ণ ফাইলগুলো আমরা ওইখানেই পাবো। যখন আমরা শিখে যাবো তখন আমরা যে কোনো কিছু এডিট করতে পারি। এখানে দেখেন রিকোয়ার ওয়ান্স দেখাচ্ছে, আস্তা টিম ডিরেক্টরি, তারপর হ্যাঁ অনেকগুলো আছে এখানে দেখতে পাচ্ছি কোডগুলো, এগুলো এডিট করতে যাবেন না এখন, বুঝবেন না আপনারা এখন। তারপরে দেখেন কমেন্টস অথবা টিম ফুটারে যাই, ফুটার ডট পিএইচপি তে দেখেন ডাব্লিউপি ফুটার আছে, আস্তা বডি বটম, ওগুলা ফাংশন তারা ফাংশন ক্রিয়েট করে রাখছে এগুলা। এগুলা পারবো না এখন আপনারা, আমরা যদি কোনো ডেভেলপমেন্ট জাস্ট দেখালাম আর কি, টিম ফাইলগুলো ওখানে থাকে, টিম এডিটরে টিমের ফাইল সম্পূর্ণ ফাইলগুলো থাকে। তারপর যদি কোনো চেঞ্জ করি আমরা দেন এটা আপডেট করে নেব। আচ্ছা, আজকে আমরা আর আগামী ক্লাসে আমরা, আপনারা অবশ্যই দেখে নেবেন ওইগুলো, এরপরে আমি ছোট্ট একটা রিভিউ দিয়ে দিব, ওই যে ফোনগুলো রয়ে গেছে রিভিউ দিয়ে দেবো। তারপর ফাইনালি আমরা একটা একটা ওয়েবসাইট করে নেবো, সুন্দর একটা ওয়েবসাইট করে নেবো, একটা এজেন্সি টেমপ্লেট করে নেবো, পোর্টফোলিও করে নেবো, অথবা আমরা ই কমার্স টেমপ্লেট আপনাদের দেখিয়ে দিব, কিভাবে ই কমার্স নিয়ে কাজ করবেন সম্পূর্ণ সবগুলো আমরা দেখিয়ে দিব প্রথমে ইনশাল্লাহ।